আশা করি পুরো গল্প শেষ না করা পর্যন্ত কেউ আজে বাজে কমেন্ট করবেন না। পাশাপাশি আমি আর দিশা এক বিছানায় শুয়ে আছি। ভাবতেই অবাক লাগছে, আজ আমার ব্যাচেলার লাইফের ইতি ঘটে গেল। আমি এখন একটা বিবাহিত পুরুষ, সরি বিবাহিত পিচ্চি ছেলে। ইস, আম্মু আব্বু কেন যে এত তাড়াতাড়ি আমার বিয়ে দিয়ে দিল কে জানে। মাত্র তো 10ম শ্রেণীতে উঠলাম, আর আমার বউ তো আমার থেকেও পিচ্চি, মানে বাচ্চা। সবেমাত্র জেএসসি পাশ করে 9ম শ্রেণীতে উঠল। যাক, বিয়েটা হয়েছে, ভালোই হয়েছে। এই শীতের সময় তো কাউকে জড়িয়ে ধরে আরামে ঘুমাতে পারবো। আরে, মনে মনে কথা বলতে গিয়ে তো আমি আপনাদের পরিচয় দিতেই ভুলে গেছি। আমি হলাম বাবা মায়ের একমাত্র আদরের বাদুরে ছেলে আশফাকুল আজম ফয়সাল। আর আমার পাশে যে শুয়ে আছে, মানে আমার বউ দিশা, সেও তার মা বাবার, মানে আমার চাচা চাচির একমাত্র মেয়ে। সত্যি বলতে সে আমার চাচাতো বোন। আমরা এক বাসাতেই থাকি। আজকে আমাদের বিয়ে হয়েছে। কি, এত কম বয়সে আমার বিয়ে কেন দিল সেটাই ভাবছেন তো? তাহলে চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাই। আম্মু, আমি ছাদে যাচ্ছি, কবুতরগুলো দেখে আসি। যাচ্ছিস ভালো কথা, কিন্তু যে কবুতর দেখতে যাচ্ছিস ওই কবুতর মামার বাড়ি গেছে। মানে কি কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, আহারে ছোট খোকা, কিছুই বোঝে না। বোঝার মতো কিছু বললে তো বুঝতো। আমি বললাম ছাদে যাচ্ছি কবুতর দেখতে, আর তুমি বলছো আমার কবুতর নাকি নানার বাড়ি গেছে। আমি তো ঠিকই বললাম, দিশা মামার বাড়ি গেছে। আমি তো মায়ের কথা শুনে একটা দীর্ঘশ্বাস নিলাম। যাক বাবা, আম্মু কিছু বুঝতে পারিনি। আমি যে পাশের বাড়ির সকিনাকে লাইন মারছি, আম্মু সেটা টের পাইনি। ভেবেছে ওই জল্লাদনি দিশাকে দেখতে ছাদে যাচ্ছি। ওয়েট ওয়েট, আম্মু দিশার কথা বললো কেন? এর মানে আম্মু কি আমাকে আর দিশাকে নিয়ে? না না, এ আমি কি ভাবছি। দিশা তো আমার চাচাতো বোন। আগে ঢিলটা ছুঁড়ে দেখি নিশানায় লাগে কিনা। আম্মু, তুমি দিশার কথা কেন বললে? আমি কি কিছু বুঝি না নাকি? তুই যে সব সময় দিশার পিছনে আঠার মতো লেগে থাকিস, সেটা কি আমাদের চোখে পড়ে না? তার মানে আমি ঠিক যেটা ভেবেছি সেটাই। আম্মু আমাকে আর দিশাকে নিয়ে সন্দেহ করে। আমি তো ভাবি আম্মু আমাকে আর দিশাকে দেখে এত হাসে কেন। আম্মু ভাবে আমি দিশাকে পছন্দ করি। ধুর, আমি 5G পোলা হয়ে এটা বুঝতে এত লেট করলাম। আহ, এই সুযোগটা তো হাতছাড়া করা যাবে না। এবার আমার বদলা নেওয়ার পালা। এবার বুঝবে মামনি, থুক্কু ছুটকি ফয়সাল কি জিনিস। কি রে, এত কি ভাবছিস? ছাদে যাবি না? না আম্মু, কিছু না। আমার কবুতরই যখন নেই তখন ছাদে গিয়ে কি করব বলো? দেখো এবার ফয়সাল কি কি করে। তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই, তুই দিশাকে ভালোবাসিস? জি আম্মু, আমি দিশাকে অনেক লাভ করি। শুধু আমি না, সেও আমাকে অনেক লাভ করে। আলহামদুলিল্লাহ, এতদিনে আমার মনের আশা পূরণ হলো। যাহ বাবা, আম্মু তো দেখছি খুশিতে পাগল হয়ে গেছে। কিন্তু কেন? আমি তো খুশি হওয়ার মতো কোনো সত্য কথা বলিনি। বিকেলে আমি মনের সুখে টিকটক ভিডিও বানালাম। রাতে দেখি বাসায় আমার রিলেটিভরা বসে আড্ডা দিচ্ছে। তারা আমাকে দেখে হাসাহাসি শুরু করলো। মনে হয় আমি কোনো জোকার। ফয়সাল, তুই কবে এত বড় হলি রে? যবে থেকে তুমি সকিনার বড় বোন জরিনার সাথে প্রেম করতা তখন থেকে। ঠেলা সামলাও, আর আসবা আমার বয়স নিয়ে কথা বলতে? আমার কথা শুনে তো সবাই চুপ। আর ভাইয়ের বউ মিলি ভাবি তো সেই মতো ভাইয়ের দিকে রাগী চোখে তাকিয়ে আছে। আমি গুনগুন করতে করতে আমার রুমে চলে এলাম। রুমে এসে তো
সেই মাপের একটা শক খাইলাম। ভালোভাবে একটু রুমের চারিদিকে তাকিয়ে নিলাম। না, এটা তো আমার রুমই, কিন্তু এত সুন্দরভাবে গোছানো কেন? মনে হয় আজ বাসায় পার্টি হবে, তাই আম্মু রুমটা গুছিয়ে রেখে গেছে। আমি ফ্রেশ হয়ে ফোনটা বের করে যে টিকটক ভিডিওগুলো বানাচ্ছি বিকেলে সেইগুলো দেখছিলাম। বাহ, বেশ ভালোই তো হয়েছে। এইবার এইগুলা দিয়া সকিনাকে প্রপোজ করব। এর আগে 25 বার এই টিকটক ভিডিও দেখিয়ে প্রপোজ করেছি, আরো 25 বার করব। মানলে মানবে, না হলে বলে দিব। আমি অত ছেঁচড়া না। ফয়সাল, এই নে, এইগুলো পরে নে। কি এইগুলা? শেরওয়ানি আছে। আমি এইগুলা পরে কি করব? এগুলো তো বিয়ের সময় পরে বরেরা। আমি কি জানি না আজ তোর বিয়ে, তাই তো তোকে এসব পড়তে বলছি। বিয়ে? তাও আবার আমার মতো পিচ্চি ছেলের? হাউ ফানি। তুই পিচ্ছি? এখন বিয়ে দিলে কাল বাদে পরশু তুই 2 ছেলের বাপ হবি, আর বলিস কিনা পিচ্ছি। ধর নে, তাড়াতাড়ি পরে বাইরে আয়, তোর জন্য কাজী সাহেব অপেক্ষা করছে। বাবা, তোমার মাথা ঠিক আছে তো? কি সব পাগলের মতো কথা বলছো? যা বলছি তাই কর, এইগুলো পরে নে। আজ তোর আর দিশার বিয়ে। আমার আর দিশার বিয়ে মানে? কেন, অন্য কাউকে আশা করেছিলি নাকি? আমি এই বিয়ে করতে পারবো না। ওকে, আমি তোর 2500 ফলোয়ারের ফেসবুক আইডি হ্যাক করার ব্যবস্থা করছি। এই না, না, আমি রাজি। আমি বিয়ে করতে রাজি। অতঃপর আমার আর দিশার বিয়েটা হয়ে গেল। ভাবছিলাম কি, আর হলো কি, ভাবছিলাম দিশাকে সবার কাছে ঝাড়ি শোনাবো, কিন্তু তার হলো কই। যাই হোক, বউটা আমার হেব্বি সুন্দর আছে। স্কুলে অনেক ছেলে তাকে লাইন মারার চেষ্টা করে, কিন্তু মোর বাচ্চা বউ কাউকে পাত্তা দেয় না। শুনলেন তো আমার সিঙ্গেল লাইফের বলিদানের কথা। এখন বাস্তবে আসুন। আমার বাচ্চা বউটাকে মায়েরই পরীর লাহান লাগতেছে। নীল বেনারসিতে একদম নীল পরী লাগছে। যদিও পরী কখনো দেখা হয়নি, কিন্তু লোকে মুখে অনেক শুনেছি। ড্রিম লাইটের আলোয় তার সাদা মুখখানি দেখে আমার মনের ভিতর কেমন জানি করছে। না, এবার বাচ্চা বউটার সাথে একটু কথা বলতে হবে। আজকে যে শীত পড়েছে, মনে হয় না শুধু কম্বল দিয়ে ঠান্ডা মিটবে। বউ, দিশা। কি হলো? কি এত চিল্লানি দিচ্ছিস কেন? এই কি, তুই আমাকে তুই করে বলছিস কেন? নিজের স্বামীকে কেউ তুই করে কথা বলে? দেখ ফয়সাল, এমনিতেই তোর উপর আমার মেজাজ খারাপ হয়ে আছে, তার উপর তুই এখন উল্টা পাল্টা কথা বলছিস। আমি কিন্তু তোকে কখন কি করে ফেলবো নিজেও জানি না। সো বকর বকর না করে ঘুমিয়ে পড়। এভাবে কেন বলছিস? আর ভুলে যাস না, আজ আমাদের বাসর রাত। বাসুরাত মানে কি বলতে চাইছিস তুই? মানেটা নিশ্চয়ই তোকে বোঝাতে হবে না। আই, তুই এত কাছাকাছি এলি কেন? সর বলছি, নইলে কিন্তু ভালো হবে না। তুই এই শীতের রাতে এত ঘামছিস কেন পাগলি? আরে আমি তো এমনি একটু মজা করলাম। শয়তান, বিলাই, সজারু, তেলাপোকা, বাদর, হনুমান। এসব বলেই দিশা আমার বুকে কিল ঘুষি মারতে লাগলো। আরে আরে, এভাবে মারলে তো আমি মরে যাব, আর আমি এত তাড়াতাড়ি মরলে তো তুই বিধবা হয়ে যাবি। আমার কথা শুনে দিশা মারা বন্ধ করে দিল। আমি তাকে একটা হ্যাচকা টান দিয়ে নিজের বুকে নিয়ে এলাম। আমার গরম নিঃশ্বাস তার ঠান্ডা কপালে গিয়ে পড়ছে। দিশা কোনো কথা বলছে না, শুধু আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি তার সাথে তাল মিলিয়ে তার চোখের দিকে তাকাতে লাগলাম। কাজল কালো দুটো চোখ, অনেক সুন্দর, যা ভাষায় প্রকাশ করা যাবে না। তার চোখের দিকে তাকিয়ে আমার কেমন একটা অনুভূতি হলো, বুঝতে পারলাম না। ফয়সাল, আমায় ছাড়, আমার ঘুম আসছে। থাক না এমন ভাবে, ভালোই তো লাগছে। দেখ, আমরা এখনো ছোট, এসবের এখনো অনেক সময় পড়ে আছে। প্লিজ ছাড়। প্রমিস, তোর অনুমতি ছাড়া কখনো তোর সাথে কোনো কিছু করব না, কিন্তু আমি তোকে ঠিক এমন ভাবে জড়িয়ে ধরে ঘুমে যাব। কেন আমাকে জড়িয়ে না ধরলে তোর ঘুম আসবে না? আমি কি সেটা বলেছি? তাহলে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যাবে কেন? জানি না, বাট তোকে জড়িয়ে ধরেই ঘুমে যাব। দিশা জানে ফয়সালের সাথে বেশি পেঁচাল পেরে লাভ নেই। ওকে,
বাট একটা কথা মাথায় রাখবি, ভুলেও মাথায় উল্টাপাল্টা চিন্তা ভাবনা আনবি না। ঠিক আছে। যাক বাবা, ডাইনিটা অবশেষে রাজি হয়ে গেল। এবার আরামে ঘুমানো যাবে। এই বিয়েটা করে তাহলে লাভই হলো, শীতের সময় গরম থাকার ফ্রি ব্যবস্থা হয়ে গেল। কিন্তু ডাইনিটাকে জড়িয়ে ধরে আছি তো আমার ভিতরে এমন কেন হচ্ছে? কেমন যেন লাগছে, খারাপও না আবার ভালো লাগছে, এমনটাও বলতে পারবো না। ওই কুত্তা, এত শক্ত করে জড়িয়ে ধরে আছিস কেন? আমাকে তোর কোলবালিশ মনে হয়? কোলবালিশই তো। ওই কি বললি? আরে আমি বলছি, তোর শরীরটা না খুবই নরম, একেবারে তুলার মতো। লুচ্চা! কিছু বললি? কই না তো। কটকটি। ওই তুই আমাকে কি বললি রে? কই, আমি আবার তোকে কি বললাম? আচ্ছা এবার ঘুমা। ঘুমাবই তো। আজ কতদিনের স্বপ্ন পূরণ হলো, কত রাত স্বপ্ন দেখছি বউকে জড়িয়ে শীতের রাতে ঘুমে আসবো। আর কি দেখিসনি? দেখেছি, কিন্তু তোকে সেগুলো বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ তুই এখনো বাচ্চা। আর তুই কি? তুই তো একটা পিচ্চি ছেলে। দেখবি এই পিচি ছেলে কি কি করতে পারে। তুই একটু আগে আমাকে কি প্রমিস করলি, মনে নেই? এত তাড়াতাড়ি ভুলে গেলি? ভুলবো কেন? আমি তো এমনি তোকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কেন? তুই কেন আমাকে এত শক্ত করে জড়িয়ে ধরবি? হ্যাঁ, আমি কি তোর কোলবালিশ যে আমাকে এমন করে জড়িয়ে ধরবি? আরে কুল কুল, এত চেতে যাচ্ছিস কেন? আজ তো অনেক ঠান্ডা, তাই একটু গরম থাকার জন্য তোকে জড়িয়ে ধরলাম। তুই যে কত বড় লুচ্চা সে আমি খুব ভালো করেই জানি। তাই মানেটা কি? তুই কি মিন করতে চাইছিস? হ্যাঁ, কিছু না। আর আজেরা পেঁচাল বাদ দিয়ে ঘুমা, আমার অনেক ঘুম পাচ্ছে। ওকে বউ, গুড নাইট। আর কথা বাড়ালাম না, দিশাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। আগে কখনো কোনো মেয়েকে এইভাবে জড়িয়ে ধরিনি। দিশাকে জড়িয়ে ধরার পর অজানা একটা অনুভূতি হলো আমার, বেশ ভালোই লাগছিল। দিশা আমার বুকের বাঁদিকে মাথা রেখে শুয়ে আছে। আজ নিজেকে বড় মানুষ মনে হচ্ছে। ঘুম ভাঙলো আবছা কুয়াশা ভরা সকালে। ঘুম ভেঙে যখনই নিজের জ্ঞানে ফিরি তখনই অনুভব করি কেউ অনেক শক্ত করে আমাকে জড়িয়ে ধরে আছে। আমি আমার মাথাটা বাঁ দিকে ঘোরালাম। মাথাটা ঘোরাতেই আমার ঠোঁট দুটো গিয়ে পড়ে দিশার কপালে। আমি কিসটা নিজের ইচ্ছায় না করলেও আমার ভেতর অন্যরকম একটা ফিলিং কাজ করছিল। না, আর ঘুমিয়ে থাকলে হবে না, আজ আবার একটা খেলা আছে। আমি বিছানা থেকে উঠতে গেলাম কিন্তু পারলাম না, কারণ দিশা আমাকে জড়িয়ে ধরে আছে। অনেক চেষ্টা করলাম নিজেকে ছাড়ানোর, কিন্তু শেষমেশ ব্যর্থ, তাই আবার ঘুমিয়ে পড়লাম। ওই ফসুট, অনেক বেলা হয়েছে। ওই কি? হ্যাঁ উঠছি, সবাই তোর জন্য নিচে অপেক্ষা করছে। ওই যা তো, আমাকে ঘুমাতে দে। দাঁড়া, দেখাচ্ছি মজা। দিশা মনে হয় চলে গেছে। যাক, আর আমি একটু ঘুমিয়ে নেই। কিন্তু সেটা আর হলো না। কানের কাছে মশা গান গাইতে লাগলো। আমি চোখ খুলে দেখি দিশা আমার কান বরাবর ফোনে মশার গুনগুন শব্দর টোনটা বাজাচ্ছে। কি চান্দু, ঘুম থেকে উঠবা না? তোকে তো আমি। দিশাকে হ্যাচকা টান দিয়ে বিছানায় ফেলে দিলাম। ওই হারামি, ছাড় বলছি। দাঁড়া, আমার ঘুমের 12টা বাজানো, এবার ঠেলা সামলা। আমি আমার ঠান্ডা হাতটা দিশার গলায় রাখলাম। আম্মু, কি কেমন লাগলো? তোকে তো আমি পরে দেখে নিব। 3 মাস পর। দোস্ত, তোকে অনেকদিন থেকে একটা কথা বলবো বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না। আরে দোস্ত, কি কথা বলে ফেল। দোস্ত, ইদানিং আমি দেখছি তোর চাচাতো বোন দিশা আমাদের পাড়ার বড় ভাই জনির সাথে ঘুরে বেড়াচ্ছে। জনি মানে ওই বকাটে ছেলেটা? তুই যাকে ভেবেছিস সেই। কিন্তু তার সাথে দিশা কেন ঘুরবে? দোস্ত, সত্যি কথা বলতে দিশা তার সাথে প্রেম করে। প্রেম করে মানে? আমার বন্ধুরা এখনো জানে না দিশা আমার বউ। আসলে আমাদের পরিবার ছাড়া এই বিষয়টা কেউ জানে না। দোস্ত, প্রেম করতে তো মানা নেই, কিন্তু তোর বোন যার সাথে প্রেম করছে সে তো একটা পেলে বয়।
সেটা কম বেশি আমিও জানি। আচ্ছা দোস্ত, ওসব কথা বাদ দে, চল খেলতে যাই। সাকিবের কথা শুনে বুকটা কেমন ধুপ করে উঠল। দিশা কেন কারোর সাথে প্রেম করতে যাবে? তার বিয়ে হয়ে গেছে? না, ব্যাপারটা খুঁটিয়ে দেখতে হবে। তাই তো বলি, আজকাল দিশা কেন আমার থেকে দূরে দূরে থাকে। খেলা শেষ করে একেবারে সন্ধ্যায় বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে আমার রুমে চলে এলাম। এসে দেখি দিশা বিছানায় বই রেখে খুব মনোযোগ দিয়ে ফোন টিপছে। ওই, বই সামনে রেখে ফোন টিপছিস কেন? আমার ফোন, আমি যখন মন তখন টিপবো, তাতে তোর কি? আমার কি মানে? ভুলে যাস না, আমি তোর স্বামী আর তুই আমার বউ। আইসে রে স্বামী, আমি তোকে স্বামী হিসেবে মানি না। মানিস না বললেই হলো? সব কিছুতেই ছাড় দিই বলে ভাবিস না তোর যা ইচ্ছে তুই তাই করে বেড়াবি। ওই ওই, আমি কি করে বেড়াচ্ছি? হ্যাঁ, আমি তোর মতো আজ এর গাছের ফল কাল ওর গাছের ফল চুরি করে বেড়াচ্ছি না, ওকে? সো বুঝে শুনে কথা বলবি। দেখ দিশা, বেশি বাড়াবাড়ি করিস না, এর ফল কিন্তু ভালো হবে না। আমি আবার কি বাড়াবাড়ি করলাম? জনিকে? কি হলো, চুপ হয়ে আছিস কেন? বল জনিকে, তার সাথে তুই কোথায় ঘুরে বেরিয়েছিস? হাত সরা। আগে বল জনিকে, তার সাথে তোর কি সম্পর্ক? জনিকে আমি ভালোবাসি, সে আমার বিএফ। ভালোবাসিস মানে? তুই না একটা বিবাহিতা মেয়ে? তো কি হয়েছে? আমি কি বলেছিলাম আম্মু আপু যে আমাকে বিয়ে দাও? ওকে, তোর যা ইচ্ছে তুই তাই কর। কথাটা বলে চলে এলাম ছাদে। যদিও ছাদে অনেক শীত পড়ছে, কিন্তু মাথাটা অনেক গরম হয়ে আছে। প্রেম করা হচ্ছে না জানিস? তোর কথা ভেবে আমি মেয়েদের টাঙ্কি মারা ছেড়ে দিয়েছি। কত কি ভেবে রেখেছি তোকে নিয়ে। স্কুলে কোনো মেয়ের সাথে কথা বলিনি, শুধুমাত্র তুই আমার বউ বলে। আর তুই কি না আমার কথা না ভেবেই প্রেম করা? আমারই ভুল হয়েছে। আর যদি আর 5টা স্বামীর মতো নিজের অধিকারটা বুঝে নিতাম, তাহলে এত কিছু হতো না। আচ্ছা, প্রেম করছিস কর, যখন চাকাকে ব্যাকা হবি তখন বুঝবি। একা একা নিজের রাতটা কমানোর চেষ্টা করছি। রাত প্রায় 9টা। রুমে চলে আসলাম। রুমে এসে দেখি খাটে 2টা কম্বল। বিছানায় 2টা কম্বল কেন? একটা তোর, একটা আমার। এর আগে তো আমরা এক কম্বলের নিচেই থাকতাম। আগে জনি বলেছিল তোর সাথে অভিনয় করতে, তাই। মানে অভিনয় করছি? আর কিসের অভিনয়? জনি আমাকে বলেছিল আমি যাতে তোর সাথে মানিয়ে চলি কিছুদিন, যতদিন না সে আমাকে বিয়ে করবে। তোর মতো একটা বাচ্চা মেয়ে এসব করলি কি করে? এত বুদ্ধি এলো কি করে তোর মাথায়? ফয়সাল ছাড় বলছি, আমার হাতে লাগছে। অনেক ছাড় দিয়েছি, আর না। তুই বুঝিস না আমি তোকে ভালোবাসি? বুঝিস না আমার সবটা জুড়ে শুধু তুই? ফয়সাল ভালো হচ্ছে না কিন্তু। আমি যদি জনিকে বলি তুই আমার সাথে এমন করেছিস, তাহলে সে কিন্তু তোকে ছাড়বে না। কি করবে আমার? হ্যাঁ, আজ দেখাবো এই ফয়সাল কি জিনিস। অনেকবার বেড়েছিস তাই না? দেখ এবার আমি কি করি। দিশাকে কোলে করে বিছানায় ফেলে দিলাম। এবার বুঝবি আমি তোর কে। দেখ ফয়সাল, আমি কিন্তু চিৎকার করব। কর, সমস্যা নাই। আর চিৎকার করে কি বলবি তুই? প্লিজ ফয়সাল, ছেড়ে দে আমায়। তুই আমার এত বড় সর্বনাশ করিস না, প্লিজ। আর কোনো কথা বলতে দিলাম না। আমার ঠোঁট দিশার ঠোঁটে মিলিয়ে দিলাম। প্রায় 3 মিনিট পর ছাড়লাম। প্লিজ ফয়সাল, এমন করিস না প্লিজ। দিশার চোখের পানি দেখে ছেড়ে দিলাম। তার চোখে পানি দেখে নিজেকে অমানুষ মনে হচ্ছিল। অনেক মায়া লাগছিল তাকে দেখে। সরি, মাথা ঠিক ছিল না। সরি বললাম তো। দিশা আমার কথার উত্তর না দিয়ে বসা থেকে উঠে চুপচাপ খাটের এক পাশে গিয়ে শুয়ে পড়ল। আমি ওর কথা না বাড়িয়ে খাটের অন্য পাশে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতে দেখি দিশা আমার পাশে নাই। এটা কি হলো? সে তো কখনো আমার আগে ঘুম থেকে ওঠে না। যাকে আমি মুখটা ধুয়ে নেই, আজকে আবার পড়তে যেতে হবে। মুখ ধুয়ে ঘাড়ে ব্যাগ নিয়ে চলে এলাম স্যারের বাড়িতে। পড়া শেষ করে আবার বাসায় চলে আসলাম। বাসায় আসতে দেখি সবাই কেমন করে যেন আমার দিকে চেয়ে আছে। ভালোভাবে খেয়াল করতে দেখি আব্বুর হাতে একটা বেতের লাঠি আর চাচির পিছনে দিশা দাঁড়িয়ে আছে। আবার চোখে জলও দেখতে পাচ্ছি। কোনো কিছু বুঝে ওঠার আগেই আব্বু আমাকে পিটাতে লাগলো।
আমার ঘাড়ের ব্যাগ মাটিতে পড়ে গেল। আব্বু, আমাকে মারছো কেন? তোর এত বড় সাহস, তুই আমার লাঠি ধরিস? তোকে তো আজ মেরেই ফেলবো। আমার দোষ কি সেটা তো বলবে। কোন অপরাধে আমাকে মারা হচ্ছে সেটা জানার অধিকার তো আমার আছে। বিয়ে হওয়ার 3 মাস না যেতেই বউয়ের গায়ে হাত তুলিস, বউকে বাজে ভাষায় গালি দিস। আজ তো মারতে মারতে মেরেই ফেলবো। আমার আর বুঝতে বাকি রইল না আব্বু কেন আমাকে মারছে। আমার চোখ থেকে পানি পড়ছে, কিন্তু আমি স্টিল দাঁড়িয়ে আছি। আম্মু, চাচি, দিশা সবাই আমার মার খাওয়া দেখছে। বাড়ির সবাই আব্বুকে অনেক ভয় পায়, তাই কেউ আমাকে বাঁচাতে আসছে না। আব্বু আমাকে অনবরত মেরেই চলেছে। একসময় দেখলাম আম্মুর চোখে পানি। বুঝতে পারছি আমার মার খাওয়া দেখে আম্মুর অনেক কষ্ট হচ্ছে। এরপর থেকে দিশার গায়ে হাত তুললে তোকে এই বাড়ি থেকেই বের করে দিব। আমি কোনো কথা বলছি না, চুপচাপ নিচে তাকিয়ে আছি। কান দিয়ে যেন আগুন বের হচ্ছে। এমন করে মানুষ গরুকেও মারে না, কিন্তু আজ আমাকে আব্বু মারলো। এই প্রথম আব্বু আমার গায়ে হাত তুললো। তাহলে ভাবুন দিশা আমার নামে কত কি লাগিয়েছে আব্বুর কাছে। আর হ্যাঁ, আজ থেকে তুই আর দিশা আলাদা থাকবি, ঠিক আগে যেভাবে থাকতি। আব্বু যেতেই আম্মু, চাচি দৌড়ে আমার কাছে এলো। বাবা, তোর খুব লেগেছে তাই না? যখন মারছিল তখন পালিয়ে যেতে পারলি না? ইস, মেরে পুরো শরীর রক্তে লাল করে ফেলেছে। ছাড়ো আমায়, আমি রুমে যাব। বাবা, রাগ করিস না। জানিস তো দাদাকে আমরা কতটা ভয় পাই। ওই হারামিটা যে কি বলেছে দাদাকে কে জানে। আব্বু চল, তোর গায়ে একটু তেল মালিশ করে দে। তার কোনো দরকার নাই, সরো তোমরা। আমি তাদের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ধীরে ধীরে ছোট ছোট পায়ে খুঁড়াতে খুঁড়াতে আমার রুমের দিকে এগোতে থাকলাম। দিশা আমার দিকে ভয়ে ভয়ে তাকাচ্ছে। আমি তাকে কিছু না বলে পাশ কাটিয়ে আমার রুমে চলে এলাম। আহ, কি ব্যথা! বাপের জন্মেও এমন উড়াধরা মাইর খাইনি। মানুষ এত আমার নামে আব্বুর কাছে নালিশ করত, তবুও আব্বু কখনো আমায় মারেনি, শুধু ঝাড়ি দিয়েছে। আজ দিশার জন্য আমাকে, দিশা তোকে আমি ছাড়বো না। তোর জন্য এত মাইর খাইলাম। সবচেয়ে বড় কথা, তুই আমার নামে আব্বু বানিয়ে বানিয়ে মিথ্যা বলেছিস। আমার সব সহ্য হয়, কিন্তু কেউ আমার নামে মিথ্যা বললে একদম সহ্য হয় না। ক্লাস 8-এ একবার স্যারের কাছে আমার নামে এক বন্ধু মিথ্যা বলেছিল আমি নাকি পরীক্ষায় নকল করি। সারারে আমি স্যারের সামনে অনেক মেরেছিলাম। ড্রয়ার থেকে একটা পেইন কিলার আর একটা গ্যাসের ওষুধ বের করে খাইলাম। সারাদিন রুমে ছিলাম। সেই সকালে রুমে এসেছি, এখনো বের হইনি। আম্মুরা অনেক ডেকেছে খাওয়ার জন্য। আমি আমার রুমের যে বিস্কিটের ডিব্বা ছিল সেখান থেকে বিস্কিট বের করে খেয়েছি। রাত 10টা। আমি রুমের দরজা খুলে নিচে আসলাম। খুঁজতে লাগলাম আব্বুর সেই বেতের লাঠি, যেটা দিয়ে আমাকে উড়াধুরা মারা হয়েছে। অনেক খুঁজছি, কিন্তু পাচ্ছি না। চলে এলাম স্টোর রুমে। কি ধুলা! আগে লাইটটা জ্বালাই। গোয়েন্দার মতো এদিক সেদিকে তল্লাশি করতে লাগলাম। এই তো পেয়েছি। এবার বুঝবি আমার নামে মিথ্যা বলে তুই কত বড় ভুল করেছিস। লাঠি বাবা, তুই পারবা না আমার প্রতি অন্যায়ের প্রতিশোধ নিতে। লাঠি নিয়ে কিচেনে এসে লাঠিতে ভালোভাবে সরিষার তেল মালিশ করি। খুঁড়োতে খুঁড়োতে চলে এলাম দিশার রুমের সামনে। আরে ধুর, দরজা তো ভেতর থেকে লক করা। এখন ভেতরে প্রবেশ করব কিভাবে? কোনো তো একটা উপায় বের করতেই হবে। আমার শরীরে ব্যথা দিয়ে সে তো কিছুতেই আরামে ঘুমাতে পারে না। এই তো পেয়েছি, বেলকুনি দিয়ে তো ঢুকতে পারবো। আর এক মুহূর্ত দেরি না করে আমাদের বাড়ির বাগানে চলে এলাম। দিশার রুমে ঢুকতে হলে পাইপ বেয়ে উঠতে হবে, কিন্তু আমার তো পায়ে প্রচুর ব্যথা। ধুর, ব্যথার ষষ্ঠী পূজা আগে প্রতিশোধ। মোবাইলটা পকেটে ভরে লাঠিটা প্যান্টের পেছনে গুজে পাইপ বেয়ে ওপরে উঠতে লাগলাম। অনেক কষ্ট করে অবশেষে দিশার রুমে ঢুকতে পারলাম। আজ বুঝলাম চোরেরা কিভাবে বড় বড় বাড়িতে ঢুকে চুরি করে। রুমে হালকা লাল রঙের ড্রিম লাইট, রুমের সবকিছু লালচে দেখাচ্ছে। এই সবকিছুর মধ্যে বেশি ফুটে উঠেছে দিশা। সাদা রঙের একটা নাইট পরে আছে। আমি আস্তে আস্তে পা টিপে টিপে দিশার মাথার পাশে গিয়ে বসলাম। ঠিক বাচ্চাদের মতো করে শুয়ে আছে। আরে ধুর, দিশা তো বাচ্চাই, কিন্তু এই বাচ্চা মেয়ের মাথায় এত বুদ্ধি আসে কোথা থেকে? আমি আমার ডান হাতের কেনুই একটা বালিশের উপর রেখে
তাতে আমার শরীরে এক পাশ ভর দিয়ে শুয়ে পড়লাম। এইভাবে দিশার মুখটা দেখতে অনেক ভালো লাগছে। খুব ইচ্ছে করছে দিশার এলোমেলো চুল নিয়ে খেলা করতে। বেশ কয়েকদিন হলো দিশাকে জড়িয়ে ধরে ঘুমাই না। আজ একটু জড়িয়ে ধরে ঘুমাই, একটু ঘুমিয়ে নেই, তারপর আমার বাচ্চা বউকে বেত দিয়ে পিটাবো। বেত আমার পাশেই রেখেছি। আমি আর 7-5 না ভেবে দিশাকে জড়িয়ে ধরলাম। আমি জড়িয়ে ধরতেই বেশ খানিকটা নড়ে চড়ে উঠলো। আমি একটু কৌশল করে দিশাকে আমার দিকে ঘুরিয়ে নেই। চোখটা বন্ধ করে কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আর আসে না। বারবার দিশার গরম নিঃশ্বাস আমার ঠোঁটে এসে পড়ছে। কেমন একটা অস্থির লাগছে আমার, কেমন একটা অনুভূতি হচ্ছে। হার্টবিটও দেখছি বেড়ে গেছে। আমার শরীরের পশম সব দাঁড়িয়ে গেছে। স্বাভাবিক নিঃশ্বাস নিতেও আমার কষ্ট হচ্ছে, তাই জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। আমার চোখ আটকে গেছে দিশার ঠোঁটের উপর। আমি আমার নিজের প্রতি নিজেই কন্ট্রোল হারিয়ে ফেলছি। দিশার গরম নিঃশ্বাস আমায় মাতাল করে দিচ্ছে। আমি আলতো করে নিজের ঠোঁট দিশার ঠোঁটে স্পর্শ করাই। কিছুক্ষণ ওইভাবেই থাকি। আমার এখন কি করতে মন চাইছে সেটাই বুঝতে পারছি না। নিজেকে হারিয়ে ফেলেছি সেই মাতাল করা অনুভূতি। আমি দিশাকে আরো শক্ত করে জড়িয়ে ধরি, এমন ভাবে ধরেছি যাতে সে আমার সাথে মিশে যায়। কে? তুই তুই এখানে কি করছিস? তোকে পিটাতে এসেছি। মানে? আর আমাকে এভাবে ধরে আছিস কেন? ছাড় বলছি, ছাড়। ছাড়বো না। ফয়সাল, আমি কিন্তু চিৎকার করব। কর, নো সমস্যা। আমি কিন্তু সত্যি চিৎকার করব। কর, মানা করছে কে? আম্মু! আমি আমার ঠোঁট দিশার ঠোঁটে লাগিয়ে দিলাম। আমার জিহ্বা দিশার মুখের ভেতর নিতেই সে আমার জিহ্বায় কামড় দেয়। সাথে সাথে আমি দিশার ঠোঁট থেকে আমার ঠোঁটটা সরিয়ে নেই। দিশা ছাড়া পেয়ে আবার চিৎকার দিতে চাই। আমি হাত দিয়ে তার মুখ চেপে ধরি। আবার যদি চিল্লানি দেওয়ার চেষ্টা করছিস তাহলে তোর কিছু গোপন পিক যা আমি তোর রুমে এসে তুলেছি সেগুলো নেটে ছেড়ে দিব। কিসের পিকের কথা বলছিস? এই ধর কিছু হট পিক। প্লিজ এমন কিছু করিস না। ওকে করব না, বাট আমার একটা ইচ্ছা পূরণ করতে হবে। কি ইচ্ছে? আমাকে লিপ কিস করতে দিতে হবে, তাও আমি যতক্ষণ চাইবো। কি কি বললি তুই? তোর কি মাথা খারাপ হয়েছে? আমার মাথা ঠিকই আছে। আমি তোর নেশায় হারিয়ে গেছি। তোর ঠোঁটে অদ্ভুত এক স্বাদ আছে। আমি সেই স্বাদ আবার নিতে চাই। ছি, তোর লজ্জা করে না একটা মেয়েকে এসব বলতে? তুই তো আমার বাচ্চা বউ। আমার মনের কথা, আমার চাওয়া পাওয়া সব তো তোকেই বলবো। তোর বউয়ের গুষ্টি ক্যাথায় আগুন। ছাড় আমাকে। আমি দিশার কানের কাছে মুখ ঘেঁষিয়ে তাকে বললাম, তোর পিকগুলা কি তাহলে? আমার কথা শেষ হওয়ার আগেই প্লিজ ফয়সাল, এমন কিছু করিস না। কেউ নিজের বউয়ের ওইরকম পিক নিতে ছাড়ে? বল। তাহলে মানছিস তুই আমার বউ? কেন এমন করছিস? ছেড়ে দে না আমায়। ছেড়ে কি করে দেই বল? তোর জন্য আজ আব্বু প্রথমবার আমার গায়ে হাত তুলেছে। এর শাস্তি তো তোকে পেতেই হবে। ওকে, আমায় ছেড়ে দে। তোর যা শাস্তি দেওয়ার দে। হুম, তোকে তো আজ ছাড়বো না। ভেবেছিলাম তোকে আজ খাটের সাথে বেঁধে বেত দিয়ে পিটাবো, কিন্তু তোর গোলাপি ঠোঁট আর গরম নিঃশ্বাস আমায় পাগল করে দিয়েছে। দেখ, জনি যদি জানতে পারে তুই আমার সাথে এমন বিহেভ করেছিস তাহলে কিন্তু সে তোর খবর করে ছাড়বে। দিশার মুখে জনি নাম শুনে মাথা গরম হয়ে গেল। আমি দিশার চুলের মুঠি ধরে টান দিলাম। কি করবে তোর সেই জনি? আমার একটা লোমও ব্যাকা করার ক্ষমতা নাই তার। ফয়সাল, আমার লাগছে। আমি দিশার চুল ছেড়ে দিলাম। তার থুতনির নিচে আলতো করে একটা চুম্বন খেলাম। সে হালকা কেঁপে উঠল। তার কাঁপুনি আমাকে আরো মাতাল করে দিল। আমি তার গলার চারপাশে পাগলের মতো চুমু খেতে থাকলাম। দিশা জোরে জোরে শ্বাস নিচ্ছে। ফয়সাল, প্লিজ ছেড়ে দে। আমি দিশার কথায় কান দিলাম না। দিশার 2 হাত বিছানার সাথে চেপে ধরলাম। তার ঠোঁটে আমার ঠোঁট লাগিয়ে সেই অদ্ভুত স্বাদ নিতে লাগলাম। অজানা এক অনুভূতি। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। একটা সময় দেখি দিশার কোনো রেসপন্স নাই। আমি দিশাকে ছেড়ে দেই, কিন্তু তার কোনোই প্রতিক্রিয়া নেই। চোখ বন্ধ করে শুয়ে আছে। আমি দিশার নাকের কাছে আমার 2টা আঙ্গুলের উল্টো দিক ধরলাম। না, শ্বাস তো চলছে। তাহলে দিশা কি ঘুমিয়ে পড়লো? আমি তাকে ধাক্কাতে লাগলাম, কিন্তু সে উঠছে না। আমি বেশ ভয় পেয়ে গেলাম। দিশার কিছু হলো না তো? টেবিলে রাখা পানির গ্লাস থেকে হাতে কিছু পানি নিয়ে দিলাম।
তার মুখে ছিটা, চোখের পাতা নড়ে উঠল। গ্লাস আবার টেবিলে রেখে দিলাম। দিশা চোখ খুলে আমার দিকে কেমন করে যেন তাকালো। সরি, আমি বুঝতে পারিনি তুই জ্ঞান হারিয়ে ফেলবি। রাগ তোর সরি, সবকিছু শেষ করে এখন সরি? হ্যাঁ, সবকিছু কয়? আমি তো শুধু কিস করেছি, আর তো কিছু করিনি। ও এখন তাহলে আমার শরীর ভোগ করতে চাস? নে ভোগ কর। আমি কি সেটা বললাম? আমাকে কি তোর অমন ছেলে মনে হয়? হাই সেটের ভালো ছেলে, তুই কেমন ছেলে আমি খুব ভালো করে বুঝে গেছি। বাচ্চা একটা মেয়ে, এত কিছু বুঝিস কি করে? তোকে অত কিছু জানতে হবে না, এখন যা আমার রুম থেকে। ওরে মারে, গেল রে, আমার কোমর গেল রে। ওই হারামজাদা, চিল্লাচ্ছিস কেন? শেষ, তোর বরের মাজা শেষ। সরি, আমি তোকে এত জোরে ধাক্কা দিতে চাইনি। আচ্ছা, যা হবার হয়ে গেছে, এখন আমাকে বিছানায় নে, অনেক ঘুম পাচ্ছে। তোর ঘুম পাচ্ছে তো তোর রুমে বিছানায় গিয়ে ঘুমা, আবার বিছানায় আসতে চাইছিস কেন? থাক, তোকে আর কষ্ট করে আমাকে তুলতে হবে না, আমি একাই উঠতে পারবো। তুই এত ছ্যাঁচড়া কেন রে? আমি আবার কি করলাম? দিশা আমাকে আর কিছু বলল না, জানে আমার সাথে কথাই সে পেরে উঠবে না। সে রাগ করে আমার বিপরীত দিকে মুখ করে শুয়ে পড়ল। ও দিশা, দিশা। কি হচ্ছে কি? এভাবে সারের মতো ডাকছিস কেন? ঠান্ড, কিসের ঠান্ডা? আমার অনেক ঠান্ডা লাগছে। এই, তুই আমার দিকে চেপে আসছিস কেন? তোর মতলব কি বলতো? আমি দিশাকে আমার বাহুদয়ে আবদ্ধ করে নিল। এবার ঘুমা। সুযোগ পেয়ে তার সদ্ব্যবহার করছিস? কথা বলিস না তো, ঘুমাতে দে। দিশা আর কিছু বলল না, চুপটি করে আমার বুকের মাঝে শুয়ে রইল। আজ থেকে আরো 2 বছর আগে আমাদের বিয়ে হলো। কতই না ভালো হলো। এতদিন আমি বাচ্চার বাবা হতাম, আমার ছেলের বিয়ে ঠিক আর 16 বছর পর দিতাম। তার 1 বছর পর দাদা ডাক শুনতে পেতাম। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমের রাজ্যে হারিয়ে গেছি খেয়ালই নেই। সকালে শরীরে খুব জোরে কোনো কিছুর আঘাতে আমার ঘুমটা ভাঙে। আম্মু গো! সামনে তাকিয়ে দেখি কাল রাতে যে বেতের লাঠিটা দিশাকে পিটানোর জন্য এনেছিলাম সেটা তার হাতে। কি এটা? এত তেল কেন মাখছিস এতে? তুই যেন বেশি ব্যথা পাস তাই তেল মাখিয়েছিলাম। কথাটা বলতে দেরি, কিন্তু দিশা সেই লাঠি দিয়ে আমাকে পিটাতে দেরি নাই। আরে মারছিস কেন? তোকে আজ মেরেই ফেলবো। তোর এত বড় সাহস, আমাকে মারার জন্য তুই লাঠি নিয়ে আমার রুমে আসিস? রুমের ভেতর আমি আর দিশা ছুটোছুটি করছি। দিশা দেখ, ভালো হচ্ছে না কিন্তু। খারাপ তো তখন হবে যখন তোকে ধরতে পারবো। বরের গায়ে হাত তুলে তুই পরের জন্মে পেতনি হবি কিন্তু। এবার কোথায় পালাবা চান্দু? দিশা তেলা পোকা। ব্যাস হয়ে গেল। দিশা লাঠি ফেলে আমাকে জড়িয়ে ফেললো। দিশা আমার বুকে মুখ লুকিয়ে আছে। দিশা, আমাকে ছাড় তো, অনেক গরম লাগছে। না, ছাড়বো না। আর ছাড় না, আমার এখন পালাতে হবে। তেলাপোকাটা আমাদের দিকে আসছে। কি ভালোটাই না লাগছে। আগে যদি এই ফর্মুলা ইউজ করতাম তাহলে এতদিনে দিশা আমার হয়ে যেত। তেলাপোকা চলে গেছে। সত্যি বলছিস তো? রে বউ, সত্যি বলছি। এবার আমার কোল থেকে নাম। মেয়ে তো না, ঠিক একটা আটার বস্তা। কি? আমি আটার বস্তা? তা নয় তো কি। তুই আসলে একটা শয়তান। দিশা, আজ তুই আমার সাথে স্কুলে যাবি। তোর সাথে স্কুলে যেতে আমার বইই গেছে। যদি না যাস তাহলে তোর সেই পিকগুলো কি করব জানিস? যাব। এখন বের হ আমার রুম থেকে। কিরে, কিছু বললি? কই না তো। আমি মনের শোকে রুম থেকে বেরোতে যাব আর দরজা খুলে দেখি আব্বু। দূর, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কিরে, তুই দিশার রুমে কি করছিলি? তোমার ভাজির রুমে একা শুতে ভয় পাচ্ছিল, তাই আমাকে ডেকে তার রুমে শুতে বলেছিল। কই, দিশা তো আগে কখনো একা শুতে ভয় পেত না। বিয়ের পর মেয়েরা একটু ভীতু হয়ে যায়, তা তুমি জানো। কই, তোর আম্মু তো কখনো আমায় এমন কিছু বলেনি। বলবে কি করে? আম্মু কি অন্য কাউকে ভয় পায়? ভয় পায় তো তোমাকে। কিছু বললি? কই, কিছু বলিনি তো। তোর কথা কেন জানি আমার বিশ্বাস হচ্ছে না। তুই একটু দিশাকে ডাকতো। ঠিক আছে। দিশা, ও দিশা, দিশা গো, কই গো বউ আমার? তোমাকে আমার
এই হারামজাদা, বাপের সামনে দাঁড়িয়ে কেউ বউকে এমন আদর করে ডাকে? ওই নবাবজাদি, তোকে কখন থেকে ডাকছি, কানে কথা যায় না? কানে কি তোর তুলা ভরা আছে? শয়তান ছেলে, বউকে সম্মান দিয়ে ডাকতে পারিস না? কি হলো, এত চিল্লাচ্ছিস কেন? দিশা, মা এখানে আয় তো। জি চাচ্ছু, বলো। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। আসলে বাবা বলছিল আমি তোমার রুমে কিভাবে এলাম, ভাবছে আমি আবার তোমাকে নির্যাতন করছিলাম। না চাচ্ছু, আমি তোমার ছেলেকে তার রুম থেকে ডেকে এনে তেল মালিশ করছিলাম। কিন্তু ফয়সাল যে বলল তুই নাকি একা শুতে ভয় পাচ্ছিলি। ভয় তো পাচ্ছিলাম, তাই তোমার ছেলেকে আমার রুমে থেকে যেতেই বলি। তুই তো ওর রুমে গিয়ে থাকতে পারতি। চাচ্ছু, তুমি ভুলে গেলে? তুমি তো তোমার ছেলেকে বলেছিলে যেন তার রুমে আমি না থাকি, তাই সে আমার রুমে এসেছে। বাহ, চমৎকার, এমনই তো চাই। এমনি কি তোকে আমার ছেলের বউ করেছি? চাচ্ছু। আব্বু চলে গেল আর আমি মুখটা হা করে দিশাকে দেখছি। এটা মেয়ে না অন্য কিছু? এইটুকু একটা বাচ্চা মেয়ের মাথায় এত কিছু আসে কিভাবে? আমি বাড়ির বাইরে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছি। আজ আমি আর দিশা একসাথে সাইকেলে চেপে স্কুলে যাব, যদিও সে গাড়ি করে প্রতিদিন স্কুলে যায়। এতক্ষণ লাগে তো রেডি হতে? আমার একটু সময় লাগে। আটা ময়দা মাখলে তো দেরি হবেই। এই, তুই কি বললি? বলছি অনেক দেরি হয়ে গেছে, এখন তাড়াতাড়ি সাইকেলে উঠে পড়। কি, আমি সাইকেলে করে স্কুলে যাব? না, প্লেনে করে যাবি। আমি তো কোনোদিন সাইকেলে চড়িনি। তো কি এখন চড়বি? আমি বসবো কোথায়? পিছনে তো বসার কোনো জায়গাই নাই। সামনে বস। দিশাকে সাইকেলের সামনে বসিয়ে স্কুলে চলে এলাম। স্কুলের সবাই আমাদের দিকে চোখ বড় বড় করে তাকাচ্ছে, মনে হচ্ছে আমরা কোনো এলিয়েন। টিফিনে আমরা সব বন্ধু বসে আড্ডা দিচ্ছি। তখনই আমার এক বন্ধু এসে বলল, দিশা নাকি টিফিন পালিয়ে লেকের পাড়ে জনির সামনে প্রেমের আলাপন করছে। নিজের বউ অন্য কারোর সাথে ডেটে গেছে, এটা কি মেনে নেওয়া যায়? না, অনেক হয়েছে, আর না। এবার এর একটা বিহিত করতেই হবে, যে করেই হোক দিশার ব্রেকআপ করাতেই হবে। দোস্তরা থাক, আমি বাড়ি গেলাম, আমার শরীরটা ভালো করছে না। একটু আগেই তো চাঙ্গা ছিলি। বুঝতেই তো পারছিস, বয়স অনেক হয়েছে, কোন সময় শরীর খারাপ করে বুঝে ওঠাই মুশকিল। কি কইলি? তোর অনেক বয়স হয়েছে, মাত্র তো 16 বছর বয়স। আব্বে হালা, তাতে কি? বিয়ে তো হয়েছে। আমি ক্লাস থেকে ব্যাগ নিয়ে স্কুল থেকে বেরিয়ে পড়লাম। আমাকে এখন লেকের পাড়ে যেতে হবে। লেকের পাড় আমাদের স্কুল থেকে বেশি দূরে নয়, সাইকেলে যেতে 10 মিনিট মতো লাগলো। আমি তো এখানে আইসা পুরাই শক, যেদিকেই তাকাই সেই দিকে কাপল আর কাপল। নিজেকে কেন জানি রোহিঙ্গা রোহিঙ্গা মনে হচ্ছে। আমি দিশাকে খোঁজা শুরু করলাম। ইস, মানুষের কি কোনো লাজ লজ্জা নাই? পাবলিক প্লেসে ওপেন কিস করে, তাও আবার লিপ কিস। দিশার উপর খুব রাগ হতে থাকলো। না জানি তাকেও, ছি, তোর কপালে আজ শনি আছে, শুধু একবার খুঁজে পেতে দে। অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু তাদের চিহ্ন মাত্র পেলাম না। তাই একটু রেস্ট নেওয়ার জন্য একটা মোটা গাছে হেলান দিয়ে বসে পড়লাম। বাবু, তুমি আমাকে কখন বিয়ে করবা? করবো সোনা, করবো। কিছুদিন পরেই তোমাকে আমার করে নিব। আমি যেই গাছে হেলান দিয়ে আছি তার উপাস থেকে কষ্ট দুটো ভেসে আসছে। আমি আস্তে করে গলাটা বের করে দেখি দিশা জনির ঘাড়ে মাথা দিয়ে বসে আছে। দিশাকে এমন অবস্থায় দেখে মাথা দিয়ে ধোঁয়া বের হতে লাগলো। এমন ফিল হচ্ছে যেন আমার মাথায় কেউ কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। আমি পকেট থেকে ফোনটা বের করে তাদের 3 মিনিটের একটা ভিডিও করলাম। বলা তো যায় না কখন কোথায় দরকার পড়ে। ভেবেছিলাম দিশাকে পেলে ঠাটিয়ে 5টা চড় মারবো, কিন্তু না, এখন সেটা করলে চলবে না। কোনো এক মহান ব্যক্তি বলেছিল, রেগে গেলেন তো হেরে গেলেন। আমাকে এখন মাইন্ড গেমস খেলতে হবে। বাহ, ভালোই তো। তুই এখানে? কেন, তুই আসতে পারলে আমি আসতে পারি না? আমি কি সেটা বলেছি? তা বড় ভাই, আমার বউয়ের সাথে আপনার তো দেখছি ভালোই সম্পর্ক। ইয়ে মানে? আরে ভাই, সমস্যা নাই, প্রেম করতে পারেন, কিন্তু আপনার জন্য অনেক খারাপ লাগছে। হাজার হোক বড় ভাই, আর আপনি কিনা শেষে সেকেন্ড হ্যান্ড মেয়েকে। ওই, তুই কি বলতে চাইছিস? ভাই,
সেকেন্ড হ্যান্ড মানে? আরে ভাই, আমাকে দেখে কি আপনার ওইসব ছেলে মনে হয়? আর কিছুদিন পর দিশা আমার মা হবে, থুক্কু আমার সন্তানের মা হবে। ওই হারামি, তোর লজ্জা করে না এসব বলতে? ভাই, আপনাকে আরো একটা গোপন কথা বলা হয়নি। কি কথা ভাই? থাক ভাই, সেটা না শোনাই বেটার। না ভাই, তুমি বলো। না, আমি সেটা শুনলে দিশার সাথে ব্রেকআপ করে দিবেন, তাই আমি সেই গোপন কথা আপনাকে বলতে পারবো না। বাবু, তুমি ওর ফান্দে পড়িও না। জানো না ও কত বড় ধান্দাবাজ। ভাই প্লিজ বলো, কি গোপন কথা আছে? ওকে, আপনি যখন এত জোর করছেন তখন বলেই ফেলি। আপনি একটু আমার সাথে ওই দিকটায় চলেন। না, ও কোথাও যাবে না। তোর যা বলার আমার সামনে বল। ভাই চলো, ওইদিকে চলো। বাবু, তুমি যাইও না ওর সাথে। তুমি চুপ থাকো। বড় ভাই আমাকে দিশার থেকে একটু দূরে নিয়ে গেল। আমি তাকে অনেক মিশা মিশা কথা কইলাম। আই হোপ আমি তাকে যে কথাগুলো বলেছি সেটার পর দিশার সাথে রিলেশন রাখবে বলে মনে হয় না। বড় ভাই জনি আমার কাছ থেকে দিশার কাছে চলে গেল। তারা কিছুক্ষণ কথা বলল। বড় ভাই দিশাকে ফোন বের করে কি যেন দেখাচ্ছে। একসময় তারা তর্ক শুরু করে দিল। আমি দূর থেকে কিছুই বুঝতে পারছি না। দেখলাম বড় ভাই দিশাকে রেখে অন্য পথে হাঁটা দিয়েছে। আমি ধীর পায়ে দিশার কাছে এলাম। দিশার আমার দিকে রাগি লুকে তাকিয়ে আছে। কি হয়েছে বউ, তোর চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? চুপ থাক শয়তান। তুই কি বলেছিস ওকে, যার জন্য আমার সাথে ব্রেকআপ করলো? আর বললো তার নাকি অনেক জিএফ আছে। আমার মতো একটা জিএফ এর সাথে ব্রেকআপ হলে কিচ্ছু যাবে আসবে না। কই, কিছু বলেনি তো, শুধু বলেছি তোর এইডস আছে। কি? তোর এত বড় সাহস! তুই আমার নামে এত নোংরা কথা বলেছিস? আরে খেপছিস কেন? আমি মিথ্যা বললাম বলেই তো তুই তার আসল রূপটা দেখতে পেলি। এখন আমার নিজের উপরেই রাগ উঠছে। ওই শালা জন্য কোনোদিন বউ পাবে না। কি আর করবি, যা হবার তা তো হয়ে গেছে। চল এখন বাড়ি যাই। কিসে যাব? আমাদের বাড়ি তো এখান থেকে অনেক দূর। আমার সাইকেল সামনে দাঁড় করানো আছে। আমি আর দিশা সামনে হাঁটতে লাগলাম। মনে বেশ আনন্দ আমার। ভাবিনি এত সহজে এদের ব্রেকআপ করতে পারবো। জনি তো নাকি বকেটে ছেলে, কই ওকে দেখে তো একটা হাবা মনে হলো। বুঝি না বাপু, এমন পটল ছেলে কিভাবে মেয়ের প্রেমের জালে আটকায়। দুইজনে পাশাপাশি হাঁটছি, বেশ ভালোই লাগছে। শীতকালে দুপুরের মিষ্টি রোদ, হালকা বাতাস মনের মধ্যে ভালো লাগার আবেশ তৈরি করছে। মাঝে মধ্যে দিশার সাথে এখানে আসলে মন্দ হয় না। দুইজনে একসাথে বাড়ি চলে আসলাম। আমি আমার রুমে, দিশা ওর রুমে চলে গেল। ব্যাগটা বিছানায় রেখে বাথরুমে চলে আসি। আজ একটু গরম পড়েছে, তাই ভাবলাম আজ মাথায় শ্যাম্পু করে নেই। যা বাবা, এখানে তো একটু শ্যাম্পু নাই, এখন কি করব? এই অবস্থায় তো নিচেও যেতে পারবো না। সারা গায়ে সাবানের ফেনা আর একটা গেম প্যান্ট পরা আমি। যাই, দিশার বাথরুমে গোসলটা সেরে ফেলি। আমি আমার রুমের দরজা থেকে বের হয়ে এক দৌড়ে দিশার রুমে চলে এলাম। এক পলক রুমের চারপাশে দেখে নিলাম। না, দিশা রুমে নাই, মনে হয় নিচে আছে। আমি কোনো কিছু না ভেবে দিশার বাথরুমে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকে তো আমার পৃথিবী উলট পালট হয়ে গেল। আম্মু! আমি চোখ বড় বড় করে দিশাকে দেখছি, তার গায়ে কিছুই নাই। আমি আর সেখানে না থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এক দৌড়ে আমার রুম। গায়ের পানি সব শুকিয়ে গেছে। বুকের ভেতর ধাপধুপ আওয়াজ হচ্ছে। ফুটবলকে উঁচু থেকে মাটিতে ফেললে যেভাবে লাফায়, আমার হার্টবিট সেইভাবে লাফাচ্ছে। চোখের সামনে বারবার সেই দৃশ্য ভেসে উঠছে। আমি বাথরুমে গিয়ে 2 মগ পানি ঢেলে গোসল করে নিলাম। গোসল করার পরও আমি ঘামছি। খাবার জন্য খাবার টেবিলে বসে আছি। এখন আমার ঘোর কাটেনি। চোখ খুললেও সেই দৃশ্য দেখতে পাই, চোখ বন্ধ করলে আরো স্পষ্টভাবে দেখতে পাই। মাথার মধ্যে বারবার একই জিনিস ঘুরছে। নিজের উপর খুব রাগ হচ্ছে। কেন না বলে তখন দিশার বাথরুমে ঢুকতে গেলাম। আর তারও কি কোনো সেন্স নাই? এত বড় একটা মেয়ে গোসল করছে দরজা লক না করেই। বড় আবার হলো কখন? সেই বাচ্চাই তো আছে। উফ, এত ভাবছি কেন আমি? আমি তো তার স্বামী, তার উপর আমার পুরো অধিকার আছে। এসব ব্যাপার তো স্বামী স্ত্রীর মাঝে হতেই পারে। মনকে নানান ভাবে বোঝাচ্ছি, ফয়সাল বি নর্মাল থাক, কিন্তু না, আমার অস্থিরতা শুধু বাড়ছেই। আমি খাবার টেবিলে বসে যখন ভাবনায় মত্ত, তখনই দিশা এসে আমার সামনের চেয়ারে বসলো। আমি তার দিকে তাকাচ্ছি না, খুব সংকোচ হচ্ছে। কি করে খোকা? তখন থেকে দেখছি চুপচাপ বসে আছিস, কোনো কথা বলছিস না। আগে তো কোনোদিন চুপচাপ থাকিসনি। কিছু না ছোট আম্মু, দুপুরে তোমার মেয়ে। কি আমার মেয়ে?
আমি দিশার দিকে তাকালাম, সে মাথা নিচু করে আছে, মনে হয় অনেক লজ্জা পেয়েছে। আসলে তোমার মেয়ে। আবার থেকে গেলি কেন? আম্মু আমার খুব ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। ছোট আম্মু, আমারও খুবই ক্ষুধা পেয়েছে, খেতে দাও। দিচ্ছি, দাঁড়া। উফ, বাঁচলাম। দিশা ভালোই যেন টপিক বদলে দিল, আর আমার মুখেরও বলিহারি, কোনো কিছু না ভেবেই কথা ফসকে যায়। ফয়সাল, তোর আব্বু বলে গেছে তোরা দুজনে একসাথে এক রুমে থাকিস। হুম। আমি আর তোর ছোট আম্মু একটু তোর নানুর বাসা যাব। আজ রাত থেকে কাল সকালে আসবো। তোর আব্বু ও চাচু কেউ মনে হয় আজ ঢাকা থেকে ফিরবে না। তোরা দুইজনে আবার ঝগড়া করিস না। আমিও যাব তোমাদের সাথে। তোকে যেতে হবে না, তুই ফয়সালের সাথে বাড়িতেই থাকবি। আমি খাওয়া শেষ করে আমার রুমে চলে এলাম। শরীরটাও কেমন ম্যাচ ম্যাচ করছে। বিছানায় শুতেই কখন ঘুমিয়ে পড়েছে সঠিক বলতে পারবো না। ঘুম থেকে উঠে দেখি দিশা আমার পাশে শুয়ে আছে। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়েই নিচে চলে এলাম। ও ঘুম থেকে উঠে পড়েছিস? আমরা তো তোর রুমেই যাচ্ছিলাম। তোমরা কি এখনই বের হবা? এখনই বের হব। তোরা থাক, আমরা গেলাম। আর দিশা, মামুনির খেয়াল রাখবি। ছোট্ট মেয়ে তো, একটু বুদ্ধি কম, একটু মানিয়ে থাকিস। আচ্ছা। ভালোভাবে থাকিস কেমন? আম্মু আর চাচি চলে গেল। আমি বাসার দরজা লাগিয়ে সোফায় বসে টিভি অন করে তামিল মুভি দেখতে লাগলাম। রাত অনেক হয়েছে। দিশা আমার পাশে বসে বসে বই পড়ছে, আমি শুয়ে শুয়ে ফোন টিপছি। হঠাৎ আমার মাথায় শয়তানি বুদ্ধি চাপলো। দিশা, একটু নিচে যাবি প্লিজ? কেন? এক গ্লাস পানি নিয়ে আসবি, আমার গলা শুকিয়ে গেছে। যাচ্ছি। দিশা রুম থেকে বেরিয়ে গেল, আমিও তার পিছু পিছু চলে আসলাম। দিশা সিঁড়ি দিয়ে নিচে চলে আসলো। আমি সিঁড়ির পাশে একটা জায়গায় বসে পড়লাম। দিশা পানি নিয়ে উপরে আসলেই আমি আচমকা বেরিয়ে পড়ব, আর সে ভয় পেয়ে যাবে। বেশ মজাই হবে সারাদিন। এবারও জ্বালানি তাকে, আর একটু স্বাভাবিক হওয়ার জন্য কিছু তো একটা করতেই হতো। দিশা পানির গ্লাস নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। আমি অপেক্ষায় আছি কখন একেবারে উপরে আসবে। দিশা সিঁড়ি শেষ পর্যায়ে, আমি হাউ শব্দ করে বেরিয়ে পড়লাম। তারপর দিশার জোরে একটা চিৎকার। চোখের সামনে দিশা সিঁড়ির উপর থেকে নিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ল। আমি ছুটে নিচে চলে এলাম। দিশার মাথা থেকে অনেক রক্ত ঝরছে। আমি দিশাকে অনেক ডাকছি, কিন্তু সে কোনো সাড়া দিচ্ছে না। মুহূর্তের মধ্যে সাদা ফ্লোর লাল বর্ণ ধারণ করলো। আমি দিশার মাথা আমার কোলে করে ধাক্কাচ্ছি, সে কোনো রেসপন্স করছে না। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। মাথার মধ্যে সবকিছু জ্যাম লেগে গেছে। দিশাকে কোলে তুলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমাকে তাড়াতাড়ি মেডিকেলে যেতে হবে। দিশাকে ওটিতে নেওয়া হয়েছে। আম্মু চাচি আমার পাশেই আছে। তারা দুইজনে অনেক কান্না করছে। আব্বুর আর চাচুও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমার চোখ দিয়েও পানি ঝরছে। কেন ঝরছে বুঝতে পারছি না। আগে যখন দিশা চোট পেয়ে বাসায় আসতো, আমি তখন খুব হাসতাম। দিশার ব্যথা আমি আনন্দ পেতাম। তবে আজ কেন আমার এত কষ্ট হচ্ছে? এমন কেন মনে হচ্ছে কেউ বুকে হাতুড় দিয়ে আঘাত করছে? এর নামই কি ভালোবাসা? হয়তো। হ্যাঁ, আমি দিশাকে ভালোবেসে ফেলেছি, খুব বেশি ভালোবেসে ফেলেছি। ওটি রুমের সামনে বসে বসে ভাবছি এসব, তখনই আব্বু আর চাচ্চুর আগমন। চাচ্চু এসে কান্না শুরু করে দিল। চাচ্চুকে কখনো এইভাবে কাঁদতে দেখিনি। কাঁদবেই না বা কেন? একমাত্র মেয়ে তার, মেয়ের আদরে যেন কমতি না পড়ে, তাই আর কোনো সন্তান নেননি। অবশ্য আমাকে চাচ্চু চাচি নিজের ছেলেই ভাবে। আমার তো মনে হয় আমার আব্বুর থেকে চাচ্চুই আমাকে বেশি ভালোবাসে। কি করে হলো এসব? আসলে আব্বু কথা শেষ করার আগেই ঠাস ঠাস করে কয়েকটা চর বসিয়ে দিল। মেডিকেলে সবাই তখন আমাদেরকে দেখছে। তুই কি কখনো মানুষ হবি না? আর কত জ্বালাবি আমাদের? এখন মনে হচ্ছে আল্লাহ কেন আমাদের বাবা হওয়ার সুযোগ করে দিয়েছিল। তোর জন্ম না হলে তো ভালোই হতো। তোর জন্য এলাকার মানুষের কাছে কত কথা শুনতে হয়, আর আজ তোর জন্য আমার মামুনিটা মরতে বসেছে। তোর সাথে দিশার কেন বিয়ে দিয়েছি জানিস? যাতে সে আমাদের থেকে দূরে না থাকে। আর আজ তোর জন্য ওইটুকু একটা মেয়ে মরতে বসেছে। আমি চাই না তোর জন্য ওর কোনো ক্ষতি হোক। আমি আর রিস্ক নিতে চাই না।
তুই আজকেই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, আর কখনো তোর মুখ যেন আমাদের দেখতে না হয়। তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিক আছে, চলে যেতে বলো তোমার ছেলেকে, আমি ওর মুখও দেখতে যাই না। দাদা, ফয়সাল আমাদের ছেড়ে কোথায় যাবে? সে ও তো ছোট ছোট মানুষ একটা নাই ভুলই করে ফেলেছে, তাই বলে তুমি তাকে এত বড় শাস্তি দিবে? আমি তোদের কোনো কথা শুনতে চাই না। ও যদি চলে না যায় তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। না আব্বু, তোমাকে কোথাও যেতে হবে না, আমি চলে যাব। কি বলছিস আব্বু? কোথায় যাবি তুই? আম্মু, শুনলে না আব্বু কি বললো? আমি যদি চলে না যাই তাহলে সে নাকি তোমাদেরকে ছেড়ে চলে যাবে। তার বাড়ি গাড়ি, সে কেন আমার মতো বাদুড়ে ছেলের জন্য বাড়ি থেকে চলে যাবে? আহ, এত কথা বলছিস কেন? দূর হয় এখন এখান থেকে, আর কখনো যেন তোর মুখ না দেখি। চলে যা এই শহর থেকে, দূরে কোথাও চলে যা। আব্বু, চলে যাব। শুধু যাওয়ার আগে একটিবার দিশার মুখটি দেখতে চাই। না বাবা, তুই কোথাও যাবি না। তুই চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? কে আমার সাথে সারাক্ষণ শয়তানি করবে? আমি তো সারা জীবনের জন্য চলে যাচ্ছি না, একদিন না একদিন ঠিক ফিরে আসবো। যেদিন ফিরে আসবো সেদিন আব্বুকে মানুষের কাছে কথা শুনতে হবে না। আব্বু গর্ব করে বলবে, আল্লাহ যেন আমার মতো সন্তান প্রত্যেক বাবা মাকে দেয়। তোকে দিশার মুখ দেখতে হবে না, তুই এখনই আমার চোখের সামনেতে সর। আব্বু প্লিজ, একবার দিশার মুখটা দেখতে দাও, তারপরে আমি চলে যাব। তুই থাক, আমি সবকিছু ছেড়ে চলে যাচ্ছি। আব্বু, তোমায় কোথাও যেতে হবে না, আমি চলে যাচ্ছি। আব্বু, যাস না। আমি আম্মুকে ছাড়িয়ে নিয়ে কপালে একটা চুমু খেয়ে চলে এলাম বাড়িতে। চোখ দুটো কিছুতেই বাদ মানছে না, বুকটা ফেটে যাচ্ছে। কোথায় যাব, কি করব? আব্বু কেন আমায় এত বড় শাস্তি দিল? কি করে থাকবো তাদেরকে ছাড়া? এসব ভাবছি আর কাঁদছি। রুমে এসে আমার জামা প্যান্ট সব একটা ব্যাগে পুরে নিলাম। সবার কয়েকটা প্রিন্ট করা ছবিও নিলাম, যদিও সবার ছবি আমার ফোনে আছে। পড়ার টেবিলে বসে একটা পাতায় লেখা শুরু করলাম, ভালোবাসি তোকে, সবাইকে ছেড়ে চলে যাচ্ছি। কোথায় যাব নিজেও জানি না। তোর অনেক ভালো হবে, আমি আর তোকে বিরক্ত করব না, তোর সাথে ঝগড়া করব না। তবে যাওয়ার আগে তোকে কিছু কথা বলে যেতে চাই। জানি আমি তোকে সারাক্ষণ বিরক্ত করি, জ্বালিয়ে পুড়িয়ে মারি, কিন্তু বিশ্বাস কর, এসবের মাঝে আমি অদ্ভুত এক ভালো লাগা খুঁজে পাই। তোকে রাগাতে আমার খুব মজা লাগে। জানিস, রাগলে তোর লম্বা নাক ফুলওয়ালা নাক ঘেমে যায়, তখন তোকে দেখতে অনেক কিউট লাগে। ইচ্ছে করে আমার ভোতা নাক দিয়ে তোর নাকের ঘামগুলো মুছে দেই। প্রতি রাতে তোকে জড়িয়ে না ধরলে ঠিক মতো ঘুমাতে পারি না। তোকে জড়িয়ে ধরলে আমার কেমন জানি অনুভূতি হয়। ঠিক দোলনা খাওয়ার সময় দোলনা যখন খুব উঁচুতে ওঠে আবার নিয়ে নামে, তখন বুকের মধ্যে যেমন হয় ওই রকম। কেন আমার এসব ভালো লাগে বুঝতে পারতাম না। তবে আমার ধারণা আমি তোর প্রেমে পড়ে গেছি। আমার বাবা বউটার প্রেমে পড়ে গেছি। আমি সঠিক জানি না প্রেম ভালোবাসা কি, তবে আজ যখন তুই সিঁড়ি থেকে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলিস, তোর লাল রক্তে যখন আমার সারা গায়ে, তখন আমার সবকিছু অন্ধকার লাগছিল, মাথায় প্রচুর চাপ অনুভব হচ্ছিল। তখন বুঝতে পারি তুই আমার কতটা জোরে আছিস। তুই ছাড়া আমার এক মুহূর্ত চলবে না। আমি ক্লিয়ার হয়ে গেলাম, আমি তোকে ভালোবেসে ফেলেছি। যাকগে, ওসব কথা বাদ দে, আমি তো চলে যাচ্ছি। যাওয়ার আগে তোর কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ তুই আমার জন্য একটু অপেক্ষা করিস। তোর মনে আমার জন্য একটু জায়গা রাখিস। আমি যখন ফিরে আসবো তখন তুই আমার সাথে বাকিটা জীবন কাটাস। হ্যাঁ, আমি কিন্তু তোর জায়গা কাউকে দিব না। তোর জন্য আমার মনের দরজা আজীবন খোলা থাকবে। ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস, সাথে আমাদের পরিবারের সবার। আর পারলে আমার জন্য অপেক্ষা করিস। ইতি তো শয়তানটা। চিঠি লিখে আমার টেবিলে একটা স্কেল চাপা দিয়ে রেখে দিলাম। চোখ দিয়ে এখন আরো বেশি পানি ঝরছে। সবাইকে ছেড়ে চলে যাব ভাবতেই কলিজা ছিঁড়ে যাচ্ছে। রুমের চারপাশে ভালো করে চোখ বুলিয়ে নিলাম। চোখের পানি ডান হাত দিয়ে মুছে বেরিয়ে পড়লাম বেনামি ঠিকানায়। ঘড়ির কাঁটা
3:45 ছুঁই ছুঁই। মেইন রোডেও বেশি গাড়ি চলছে না, মাঝে মাঝে একটা দুইটা ট্রাক বাস যাচ্ছে। আগে কখনো এত রাতে বাহিরে থাকিনি। আমার অন্ধকারে খুব ভয় করে, যদিও রাস্তায় ল্যাম্প পোস্টের আলো, তবুও খুব ভয় করছে। ফাঁকা রাস্তায় একা একা হাঁটছি। 5-7 মিনিট পর পর ভো করে ট্রাক নয়তোবা বাস পাশ দিয়ে চলে যাচ্ছে। 1 ঘন্টা হাঁটার পর রেলওয়ে স্টেশন চলে আসি। আমি ঢাকা যাব। সেখানে গিয়ে কি করব জানি না। এর আগেও কয়েকবার পিকনিকে ঢাকা গিয়েছি। চিরপরিচিত শহরস্থ ছেড়ে যাব ভাবতেই গায়ে কাটা দিচ্ছে। আমি কাউন্টারে গিয়ে একটা টিকিট কাটলাম। ট্রেন 5টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। আমি আমার টিকিট নিয়ে ট্রেনে উঠে পড়লাম। আমার সিট খুঁজে বের করে সেখানে বসে পড়ি। এখনো সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। এটা যদি স্বপ্ন হতো, জীবনে সব থেকে বেশি খুশি হতাম। বাবা, তুমি কেন আমাকে এত বড় শাস্তি দিলে জানি না, তবে আজ প্রতিজ্ঞা করছি, যতদিন না নিজেকে সবার সামনে তুলে ধরতে পারবো, ততদিন তোমাকে আমার মুখ দেখাবো না। জানি আমার খুব কষ্ট হবে, বাট আমায় পারতে হবে। পো করে ট্রেনের হুইসেল বেজে উঠল। সাথে সাথে আমার বুক ধাক করে উঠল। ট্রেন আস্তে আস্তে চলা শুরু করলো। ইচ্ছে করছে এখনই জানালা ভেঙে লাফ দিয়ে ট্রেন থেকে নেমে পড়ি। এক্সকিউজ মি। জি, আমাকে বলছেন? বলছি কি, আপনার সিটে কি আমাকে বসতে দিবেন? ফাইজলামি করেন আমার সাথে? আমার সিটে আপনি বসলে আমি কি আমার কোলে বসে ঢাকায় যাব? আজব তো, আমি কি সেটা বলছি? আমি বলেছি আমি আপনার সিটে বসবো আর আপনি আমার সিটে। সরি, পারবো না। আমি জানালার পাশে না বসে জার্নি করি না। ইডিয়েট। মেয়েটি আমায় ইডিয়েট বলে পাশের সিটে বসে পড়ল। আমিও আর কিছু বললাম না। মনটা ভালো নয়, তাই আমাকে ইডিয়েট বলে রেহাই পেয়ে গেল। মেয়েটা খুব জোর হলে আমার থেকে 2 বছর বড় হবে। আমি আর তার দিকে লক্ষ্য না করে জানালার ফাঁক দিয়ে বাহিরের দৃশ্য দেখতে লাগলাম। ট্রেনের গতি আস্তে আস্তে বেড়ে গেল। আমি না চাইতেও চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে নিচে পড়ছে। জীবনে কখনো এমন ভাবে কেঁদেছি কিনা তা ঠিক মনে নাই। ট্রেন চলছে তার আপন গতিতে। আগে যখন ট্রেনে কোথাও ঘুরতে যেতাম, তখন শুধু রেল লাইনের ধারে সারি সারি গাছগুলোর দিকে তাকাতাম। মনে হতো ট্রেন স্থির আছে, গাছগুলোই পিছনে চলছে। খুব মজা পেতাম দেখে। আজও সেইভাবে সারি সারি গাছের দিকে তাকাচ্ছি, কিন্তু চোখে শুধুই বেদনার জল। আর মনে হচ্ছে সবকিছুই স্থির আছে, শুধু আমি চলে যাচ্ছি বহু দূরে। অনেক কান্না করার ফলে নাকে পানি চলে এসেছে। আমার কাছে কোনো টিস্যু নেই। ভাবলাম পাশের মেয়েটার কাছে যাইবো। মেয়েদের কাছে তো সব সময় টিস্যু থাকে। এই যে শুনছেন? কি হয়েছে, ডাকছেন কেন? ও, সুন্দরী মেয়ে পাশে বসছে বলে চুপ থাকতে পারলেন না? এখন হাই হ্যালো, একটু পর নাম্বার, তারপর ফেসবুক আইডি এন্ড শেষে প্রপোজ, তাই তো? আপনি ভুল ভাবছেন। আসলে আমার নাকের মধ্যে, তাই একটু টিস্যু ধার হবে। কোনো একদিন শোধ করে দিব। এই ফাজিল পোলা, টিস্যু কেউ ধার নাই? বাপ্পের জন্য তো শুনিনি টিস্যুও ধার নেয়। আপনার আব্বাদের কালে মনে হয় টিস্যু ছিল না, তাই শুনেননি। প্লিজ, থাকলে একটু দেন না। আছে, বাট দিব না। এমনি কি এদের বাঙালি মেয়ে বলে? সামান্য টিস্যু ধার চাইলাম, তাও দিল না। আমি আর কোনো উপায় না পেয়ে ব্যাগ থেকে একটা টি শার্ট বের করে নাকের ভেতর যত যাচ্ছিল মুছে নিলাম। আহ, এখন একটু হালকা লাগছে, নিঃশ্বাসও আরামসে নেওয়া যাচ্ছে। ইউ, আপনি কত নোংরা। আমি রাগে মেয়েটাকে কোনো জবাব দিলাম না। একটু টিস্যু চাইলাম, তাও দিল না। টি শার্ট জানালা দিয়ে বাইরে ফেলে দিলাম। সারা রাত ঘুমাইনি, চোখটা আস্তে আস্তে লেগে আসছে। আমার বরাবরই বদ অভ্যাস, ভোরের দিকে ঘুমিয়ে তলিয়ে পড়ি। কেউ যদি তখন আমাকে ছেড়ে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয়, তাও সেই সময় ঘুম ভাঙবে না। মাথা সহ শরীর সম্পূর্ণ সিটের পেছনে এলিয়ে দিলাম। চোখটা আস্তে করে বন্ধ করে ঘুমের দেশে পাড়ি দিব। এমন সময় ঘাড়ে কারো মাথা অনুভব করি। চোখ খুলে বাম দিকে তাকালাম। মেজাজটা গেল খারাপ হয়ে। সেই কিপটা মেয়েটা আমার ঘাড়ে মাথা দিয়ে আরামে ঘুমাচ্ছে। আমি তার মাথাটা হাত দিয়ে ঠেলে
সরিয়ে দিলাম। আবার চোখ বন্ধ করে ঘুমাতে যাব, তখনই তার মাথা আমার ঘাড়ে এসে পড়ল। অনেকটা বিরক্তি নিয়ে সে আগের মতো তার মাথা সরিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার আমার ঘাড়ে মাথা রাখলো। এবার শুধু মাথা না, তার পুরো শরীরের ওজন আমার শরীরে রাখলো। এমনিতেই মনটা খারাপ, তার উপর তখন টিস্যু দিল না। আমি আর তাকে না সরিয়ে বিদ্যুৎ গতিতে সিট থেকে উঠে যাই, আর সে গিয়ে আমার সিটে মুখ থুবড়ে পড়ে। তার ওইভাবে পড়া দেখে আমি আর হাসি ধরে রাখতে পারলাম না, খিলখিল করে হেসে ফেললাম। মেয়েটা নিজেকে ঠিক করে আমার দিকে রাগী চাহনিতে তাকায়। আমার সেই দিকে কোনো খেয়াল নাই, সমানে হেসেই যাচ্ছি। সে তার নিজের সিটে বসে পড়ল, আমি আবার আমার সিটে বসে গেলাম। এতক্ষণে মনে একটু শান্তি এলো। এবার আরামে ঘুমানো যাবে। ঘুমপড়িরা আমার চোখে নিদ্রার জাল বুনতে থাকে, আমি তাদের কোনো বাধা দিলাম না। কতক্ষণ ঘুমালাম বলতে পারবো না। ঘুম ভাঙলো ওই বাদাম বাদাম আছে বাদাম ডাকে। চোখটা খুলে দেখি ট্রেন একটা স্টেশনে থেমেছে। পাশে বসা কিপটা মেয়েটাও নেই। ফোনের পাওয়ার বাটন চাপ দিয়ে দেখি দুপুর 1:34। বড় একটা হাইম তোলে ব্যাগটা ঘাড়ে করে ট্রেন থেকে নেমে পড়লাম। খুব ক্ষুধা পেয়েছে, কিছু খেতে হবে। প্ল্যাটফর্মের মানুষজন আমার দিকে ভ্যাবলার মতো তাকিয়ে আছে। মনে মনে ভাবছি, এখানকার মানুষ কি বুঝে ফেললো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? না, সেটার তো কোনো চান্স নাই। আমি আমার পা থেকে গলা অবধি ভালো করে চেক করলাম, সব তো ঠিকই আছে। তাহলে সবাই আমার দিকে তাকিয়ে হাসছে কেন? আমি গুটি গুটি পায়ে হেঁটে দোকান থেকে কিছু খাবার কিনলাম। খাবার নিয়ে একটা জায়গায় বসে পড়লাম। পাশে দেখছি একটা ছোট্ট বাচ্চা খুব জোরে জোরে কাঁদছে। কাঁদে না মামুনি, কাঁদে না। মামুনি, ওই দেখো জোকার ভাইয়া। আমি আমার পিছনে আশেপাশে তাকালাম, কই কোথাও তো কোনো লোক নাই। তাহলে জোকার আসলো কোথা থেকে? অবাক করা বিষয়, বাচ্চাটা আমাকে দেখে হে 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 করে হাসছে, চোখে পানি, তাও হাসছে। একেই তো বাচ্চা বলে, কখন কি করে নিজেও জানে না। ধন্যবাদ ভাইয়া, আপনি এখানে না আসলে মেয়েটা চুপাতেই পারতাম না। আমি আবার কি করলাম আপু? বড় আপু তার ব্যাগ থেকে তার মেকআপ বক্স খুলে আয়নাটা আমার মুখের সামনে ধরলো। আয়নাতে আমার মুখ দেখে যেন আমি 7 আসমান থেকে পড়লাম। আর এক মুহূর্ত সেখানে বসে না থেকে ট্যাপের কাছে চলে আসি, মুখটা ভালো করে কচলে ধুয়ে ফেলি। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি সবকিছু উঠে গেছে। তাই তো বলি, সবাই আমার দিকে অমন করে তাকিয়ে তাকিয়ে দেখছিল কেন? পুরা মুখে লাল লিপস্টিক, কালো কাজল, মাস্কারা, আইলাইনার দিয়ে আমাকে মেয়ে বানিয়ে দিয়েছে। এটা নিশ্চয়ই ওই টিস্যু কিপটা মাইয়ার কাজ। আমি দোকান থেকে একটা টাইগার নিলাম। বজ্জাত মেয়ে, আমাকে সবার সামনে বেইজ্জতি করা। দেখো এবার আমি কি করি। প্রায় সব মেয়েরাই এই ট্যাগার ড্রিঙ্কের গন্ধ সহ্য করতে পারে না। আমি ওই মেয়েটাকে এটা দিয়েই শায়েস্তা করতে পারবো। ট্রেনে এসে আমার সিটে বসে পড়লাম। হারামি মাইয়া কানে হেডফোন লাগিয়ে গান শুনছে, আবার আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। দাঁড়াও, তোমার হাসি বের করছি, একটু পর বুঝবা আমার সাথে পাঙ্গা নিলে কি হয়। ট্রেন ছেড়ে দিল। আবারও মনে পড়ে গেল আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। চোখ ঝাপসা হয়ে আসছে। ফোনটা বের করে দিশার ছবিগুলো মনোযোগ দিয়ে দেখছি। সব সেলফিতেই বাদরের মতো মুখ করে পোজ নিয়েছে। কিন্তু তাতে কি, বউটাকে দেখতে অনেক কিউট লাগছে। দিশার নাকফুলটা দারুণ লাগছে। আগে কখনো নাকফুল পরতো না। বিয়ের পর আম্মু চাচি জোর করে তাকে নাকফুল পরিয়েছে। গলায় একটা ছোট্ট তিলও আছে দেখছি। কই, আগে কখনো দেখিনি তো। দেখবো কি করে? আগে কখনো এত আবেগ দিয়ে দিশাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি নাকি? চোখের কোণে কখন পানি জমেছে বুঝতেই পারিনি। খুব রাগ হচ্ছে আব্বুর ওপর। আমি নিজের ইচ্ছায় দিশাকে ফেলেছি নাকি? মজা করতে গিয়েই তো। সেই দিনের মতো বেদ দিয়ে মারলেই তো হতো। কি দরকার ছিল বাড়ি থেকে বের করার? বাড়ির গরম দেখালে তো একদিন দেখবা তোর মতো হাজারো বাড়ি থাকবে আমার। আমি ফোন খুলে আগের সিমটা খুলে জানালা দিয়ে ফেলে দিলাম। নতুন একটা আছে, এই নাম্বার আমি ছাড়া কেউ জানে না, কিন্তু সবার নাম্বারই সেভ করা আছে। পাশে তাকিয়ে দেখি কিপটা মেয়েটা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি হয়েছে?
ভাবছি পাবনা থেকে পালিয়ে এসেছেন নাকি। আজব তো, কি সব যাতা বলছেন? যখন থেকে দেখছি হঠাৎ হঠাৎ করে কান্না শুরু করে দিচ্ছেন। এত বড় ছেলে, সবার সামনে কাঁদতে শরম লাগে না? ও আপনি বুঝবেন না, আগে বড় হন, তারপর বুঝবেন। হ্যালো মিস্টার কাদুনে, আমি যথেষ্ট বড়, ওকে? উফ, জানতো, ভাল লাগে না। মেয়েটাকে এমন কিছু একটা বলবো আশা করিনি। করবি বা কি করে? এত সুন্দর একটা মেয়ে, তার সাথে কোনো লাইন মারার চেষ্টা করছি না। সে আমাকে পাত্তা দেবে নাকি? আমি তাকে পাত্তা দিচ্ছি না। ভেবেছিলাম তাকে একটা চরম শিক্ষা দিব, কিন্তু না, আমাকে বাদুড়ের স্বভাব বাদ দিতে হবে। সবসময় সিরিয়াস মাইন্ডে থাকতে হবে। আমার ফাইজলামির জন্যই আজ আমাকে বাড়ি ছাড়তে হয়েছে। পাশে বসা মেয়েটার সাথে আর কোনো কথা বলিনি। ট্রেন কমলাপুর স্টেশনে এসে থেমে গেল। সবাই যার যার মতো ট্রেন থেকে নামছে। এখন আমার খুব নার্ভাস ফিল হচ্ছে। ব্যাগটা ঘাড়ে নিয়ে মেয়েটাকে পাশ কাটিয়ে নেমে পড়লাম ট্রেন থেকে। কোথায় যাব এখন? কার কাছে যাব? কি করব? ভালোভাবে তো কিছুই চিনি না, তার উপর অচেনা শহর। রাত 9টা। আমি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটছি। এখন তো কোথাও যাওয়া যাবে না। আগে আমাকে থাকার জন্য হোটেল খুঁজতে হবে। তার আগে কিছু খাওয়া দরকার। ওই তো একটা রেস্টুরেন্ট, নাম খাই খাই চাইনিজ রেস্টুরেন্ট। বাহ, নাম তো মজাদার, যাই ওখানেই। আমি চলে এলাম খাই খাই রেস্টুরেন্টে। পেট পুড়ে খেয়ে বেরিয়ে পড়লাম। রাস্তা দিয়ে আনমনে হাঁটছি। বারবার বাড়ির কথা মনে পড়ছে। পরিবার ছাড়া মানুষ কতটা ছন্ন ছাড়া, সেটা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। একটা সময় খেয়াল করলাম আমি কিছুটা ফাঁকা নির্জন রাস্তায় চলে এসেছি। এখানে কোনো মানুষকে দেখতে পাচ্ছি না। সামনে কিসের একটা আলো দেখতে পাচ্ছি। ভাবলাম ওইখানে হয়তো লোকালয় হবে, তাই হাঁটা শুরু করলাম। কিছু দূর যেতেই আমি থমকে দাঁড়ালাম। কতগুলো ছেলে একটা কোট প্যান্ট পরা লোকের কাছ থেকে কি কাড়াকাড়ি করছে। বুঝতে পারলাম এরা গুন্ডা। আমি রাস্তার পাশে ছোট্ট ঝোপের আড়ালে গিয়ে ব্যাগ থেকে ব্লুটুথ বক্স বের করে সেটা ফোনের সাথে কানেক্ট করলাম। অনেক খুঁজে পুলিশের গাড়ির আওয়াজের টোন বের করে প্লে করে দিলাম। গুন্ডাগুলো পুলিশ আসছে ভেবে দৌড়ে পালালো। আমি ঝোপ থেকে বেরিয়ে সেই লোকটির কাছে যাই। আঙ্কেল, ওরা আপনার কোনো ক্ষতি করেনি তো? লোকটা আমার দিকে ভালো করে তাকালো। কি দেখলো কিছুই বুঝতে পারলাম না। তাহলে কোনো পুলিশের ভয়ে ওরা পালায়নি, তোর টোনের ভয়ে পালিয়েছে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখনই দেখলাম তারা আপনাকে ছিনতাই করছে, তাই আপনাকে বাঁচানোর জন্য। আর কি? বাহ, তোমার তো বেশ বুদ্ধি। তুমি না থাকলে হয়তো তারা আমাকে মেরেই ফেলতো। এটা তো আমার করারই ছিল আঙ্কেল। তোমার বাড়ি কোথায় বাবা? আর ওইদিকে কোথায় যাচ্ছ? কি হলো, চুপ করে আছো কেন? আসলে আঙ্কেল আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেন বাবা? আমি আঙ্কেলটাকে সব খুলে বললাম। তা এখন যাবে কোথায়? জানি না। তুমি আমার সাথে আমার বাড়ি চলো। আমার বাড়িতে আমি, আমার মেয়ে, বড় কাজের লোক ছাড়া আর কেউ থাকে না। আমার কোনো ছেলে নাই। আজ থেকে তুমি আমার ছেলে। তোমার জন্য আজ আমি নতুন প্রাণ ফিরে পেয়েছি। এর ঋণ তো আমাকে শোধ করতে হবে। কিন্তু আঙ্কেল। আরে কোনো কিন্তু নাই, চলো গাড়িতে ওঠো। আমি কিছু না বলে চুপচাপ তার গাড়িতে উঠে পড়লাম। কিছুক্ষণ পর গাড়ি এসে একটা বাড়ির কাছে থামলো। আমি আঙ্কেলের সাথে তার বাড়িতে ঢুকলাম। মামুনি, কোথায় তুমি? আব্বু! আমি বুঝে গেলাম এটাই আঙ্কেলের মেয়ে। কিন্তু এ কি দেখছি আমি? চোখে ভুল দেখছি না তো? সেই টিস্যু কিপটে যে ট্রেনে আমার পাশের সিটে বসেছিল। আমি তো তাকে দেখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। না জানি এখন কি না কি বলে। হালকা চোখ তুলে তার দিকে তাকালাম। আমার গলার পানি শুকিয়ে আসছে। মেয়েটা এমন ভাবে তাকিয়ে আছে যেন কোনো হাইনা এখনই আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। মামুনি, তোমার পরিচয় করিয়ে দিই। এই হলো ফয়সাল। ফয়সাল, এ হচ্ছে আমার মেয়ে দিয়া, আমার প্রিন্সেস। এইবার ইন্টার 2য় বর্ষে। মেয়েটা আমার খুব লক্ষ্মী, শুধু একটু রাগ বেশি। আমি কিছু বললাম না, শুধু হালকা করে আমি মাথা নাড়ালাম। দিয়া মামুনি, যা ফয়সালকে তোর পাশের রুমে নিয়ে যা। জি আব্বু। দিয়া সামনে সামনে যাচ্ছে, আমি তার পিছু পিছু যাচ্ছি। মাঝে মাঝে বাড়ির এদিকে ওদিকে তাকাচ্ছি।
এই হ্যালো ছিচকা দুনে, এটা আপনার রুম। জি, আমার নাম ফয়সাল। ছিচ কাঁদুনে না। সে আপনার নাম 2019 সাল হোক, আমার কোনো মাথা ব্যথা নেই। মোদ্দা কথা হলো, এটা আমার বাসা, আমি যেভাবে বলবো সেভাবে চলবেন। ও সরি, চলবি তুই করে বলছি, কারণ তুই আমার অনেক ছোট্ট। যা এখন ফ্রেশ হয়ে নে। উপ, এটা মেয়ে না ধানি লঙ্কা? এমন ভাবে কথা বলছে যেন হিটলারের মেয়ে। আমার এমন অবস্থা না হলে দেখাতাম আমি কি জিনিস। সাপ দেখছো, সাপরিয়া তো দেখনি। তোমার অমন বিষ দাঁত ভাঙতে আমার 2 মিনিটও লাগবে না, কিন্তু আমি তেমন কিছু করব না। পিওর একটা ভালো ছেলে হব, কোনো ধরনের শয়তানি বাদরামি করব না। বাহ, রুমটা দারুণ, ঠিক আমার রুমের মতো। তবু তো অচেনা, আমার রুমের মতো পরিচিত না। নিজের রুমের কথা ভাবতেই মনটা খারাপ হয়ে গেল। না জানি দিশা এখন কেমন আছে, বাড়ির সবাই কি করছে, আম্মু ঠিকমতো ওষুধ খাচ্ছে কিনা। ব্যাগ ঘাট থেকে নামিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। অনেক ঘুম পাচ্ছে, কাল সারা রাত জেগে পার করেছি। আবার এখন বাজছে 11:40। না, এখন ঘুমাতে হবে। রুমের দরজা লক করতে যাব, তখনই বাবা তোকে খেতে ডাকছে। আমার ক্ষুধা নাই, ট্রেন থেকে নেমেই খাই। রেস্টুরেন্টে অনেক কিছু খেয়েছি। ওকে, গুড নাইট। সে চলে গেল। আমি দরজা লাগিয়েই বিছানায় ধপ করে শুয়ে পড়লাম। বিছানায় একপাশে ব্যাঙ এখনো আছে। থাক, কাল সকালে সবকিছু গুছিয়ে নিব। সকালের মৃদু সূর্যের মিষ্ট আলোয় ঘুমটা ভাঙলো। এই সময়টা কিছুদিন ধরে খুব ঠান্ডা লাগছে। শীতকাল যেন যেতে যেতেও যাচ্ছে না, 1 বছর পর আসবে, তাই হয়তো সবাইকে জানান দিয়ে যাচ্ছে। ইস, শীত চলে গেল, বউটার থেকে দূরেও সরিয়ে দিল। বিছানা থেকে উঠে 2 হাত 2 দিকে করে শরীরটা মোচড় দিলাম। রুমের ভিতরটা ভালোভাবে দেখছি, মনে হয় এর আগেও কেউ এই রুমে থেকেছে। আরে, একটা বেলকনিও আছে দেখছি। ধীর পায়ে আমি বেলকনিতে চলে এলাম। সূর্যটাকে লালচে দেখাচ্ছে, তার মানে এটা পূর্ব দিক। ভালোই হয়েছে, প্রতিদিন খুব ভোরে উঠে সূর্য ওঠা দেখতে পারবো। খুব সকাল হওয়ায় এখনো তেমন ভাবে শহরের ব্যস্ততা শুরু হয়নি। রাস্তার পাশে কিছু বুড়ো লোক আর মহিলা জগিং করছে, কেউ কেউ আবার কানে হেডফোন দিয়েও আছে। শুধু যে বেশি বয়সের মানুষ জগিং করছে তা না, অনেক ইয়াং ছেলে মেয়েও তাদের ফিটনেস ভালো রাখতে রাস্তার এদিক সেদিক দৌড়াচ্ছে। বয়স্করা তাদের সাথে তাল মিলাতে চেষ্টা করছে, কিন্তু পারছে না। ভাবছি এদের মতো সকাল সকাল দৌড়ালে মন্দ হয় না, আমাকেও তো তৈরি হতে হবে। বেলকুনি থেকে সোজা ওয়াশরুমে চলে এলাম। ফ্রেশ হয়ে রুমটা গোছাতে হবে তো। এখন থেকে নিজের কাজ নিজে করতে হবে, কারো উপর নির্ভরশীল হলে চলবে না। আমাকে অনেকটা পথ একা চলতে হবে, কোনো ব্যাক সাপোর্ট ছাড়াই। আসলে আমরা জীবনটাকে যতটা সহজভাবে দেখি, জীবন আমাদের ততটাই কঠিনভাবে দেখে। রুমটা নিজের মতো গুছিয়ে গোসল করে নিলাম। শরীরে অনেক জীবাণু ছিল, ঠান্ডার দিনে ঠান্ডা পানিতে গোসল করতে বেশ কষ্ট হলো, তাও আবার সকালবেলা। এখন বেশ ফুরফুরে লাগছে। ফোনটা নিয়ে ফেসবুকে লগ ইন করলাম। আমার ফোনে দিশার যত ছবি ছিল সেগুলো অনলি মি করে রাখলাম। এখন নিজের প্রতি খুব রাগ হচ্ছে। মনটা চাইছে নিজের হাত দিয়ে আমার মাথায় বড় বড় চুলগুলো একটা একটা করে ছিঁড়ি। এতদিন হলো আমাদের বিয়ে হওয়া, তাও নিজের বউয়ের আইডির নাম জানি না। অবশ্য একদিন বলেছিলাম তার আইডিটা আমাকে দিতে, কিন্তু সে মুখ ব্যাকা করে বলেছিল, তোর মতো শয়তানকে আমার আইডি দিলে রিয়েল লাইফের মতো ভার্চুয়াল জগৎ আমার জাহান্নাম বানিয়ে দিবি। তার কথা শুনে তখন হি 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 করে বোকার মতো হেসেছিলাম, তবে এখন খুব খারাপ লাগছে। ঠিকই তো, আমি তো ওর লাইফটা জাহান্নাম বানিয়ে দিয়েছি। আমার আইডির নেমটা এমডি আশফাকুল আজম ফয়সাল থেকে জীবন লড়াই রাখলাম। এখন তো আমাকে জীবনের সাথেই লড়াই করতে হবে। দিশা নাম লিখে সার্চ দিলাম, আমার চোখ কপালে। বাংলাদেশে দিশা নামের এত মেয়ে আছে জানা ছিল না। আরে ধুর, সে তো ফেক আইডিও চালাতে পারে। নিজেই নিজেকে বোকা বলে মাথায় বাড়ি দিলাম। ফোনের ডাটা অফ করে ফোনটা বিছানায় রাখতে যাব, তখনই দরজায় কেউ নক করলো। আমি গিয়ে দরজা খুলে দিলাম। আমাকে কি চাকর মনে হয়? ছি ছি, এসব কেন মনে হবে? আপনাকে তো হারকিপটা মনে হয়।
কি কি বললি? সরি মুখ ফসকে বলে ফেলেছি। অনেক দিনের স্বভাব তো, একদিনে কি আর বদলাতে পারি? মানে ও কিছু না। এখানে দাঁড়িয়ে না থেকে খেতে আয়। আর হ্যাঁ, এরপর যেন তোকে খাওয়ার জন্য আমাকে ডাকতে না আসতে হয়। চলুন। ডাইনিং এ বসে খাচ্ছি। আমি তো থ হয়ে দিয়ার খাওয়া দেখছি। আমি এখনো 2টা লুচি শেষ করতে পারলাম না, আর সে 4টা অলরেডি খেয়ে ফেলেছে। ফয়সাল, খাচ্ছ না কেন? খাওয়া দেখছি। আহা, আমার মেয়ে এইভাবেই খায়। তা ঠিক আছে, কিন্তু এভাবে খেলে তো 2 দিনে মোটা হয়ে যাওয়ার কথা। আর ওকে দেখে তো মনে হচ্ছে ফু দিলে শূন্যে উড়ে যাবে। দিয়া আমার দিকে আগুন চোখে তাকালো। মনে হচ্ছে আমি কোনো ঘোর অন্যায় করে ফেলেছি। আমি কি কিছু ভুল করলাম? যা ঠিক তাই তো বললাম। যদি সে এইভাবে খায় তাহলে এত চিকন হওয়ার কথা না। আব্বু, ওরে আমার খাওয়ার দিকে নজর দিতে বারণ করো, তা না হলে কাঁটা চামচ দিয়ে চোখ উঠাই নিব। আচ্ছা মামুনি, তুমি খাও, কেউ তোমাকে কিছু বলবে না। এখানে আসা প্রায় 5 মাস হয়ে গেল। বেশ ভালোই চলছে আমার দিনকাল। প্রথম এখানে থাকতে খারাপ লাগলেও এখন আর তেমনটা খারাপ লাগে না। আঙ্কেল এখানকার একটা ভালো স্কুলে আমায় ভর্তি করিয়ে দিয়েছেন। আমার ফোকাস শুধু এখন পড়ালেখায়। সব সময় বই নিয়ে পড়ে থাকি। স্কুলে এখন আমি ভালো ছাত্রের কাতারে। দিয়ার সাথে এখন আমার অনেক ভালো সম্পর্ক। আমি তাকে আপু বলে ডাকি। তবে হ্যাঁ, এখনো মাঝে মাঝে তার আমার মিষ্টি ঝগড়া হয়। বাড়ির কথা প্রতি রাতেই মনে পড়ে। খুব ইচ্ছে করে আম্মু আব্বু চাচা চাচিকে দেখতে আর দিশাকে জড়িয়ে ধরে ঘুম যেতে। খুব মন টানে। দীর্ঘ 5 বছর পর আজ দেশের মাটিতে পা রাখলাম। নিজের জন্মভূমিতে পা রাখতেই চোখে অল্প নোনা জল জমলো। হঠাৎ একটা মেয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। কি রে, এতদিনে আমাদের কথা মনে হলো? আরে আমার মিষ্টি আপু যে, এ কি, তুমি এত মোটা হলে কি করে? আমি কি তোর মতো নিজের ফিটনেস বজায় রাখি নাকি? এখন ফিটনেস বজায় রাখবে কেন? যার জন্য সবসময় নিজেকে গুছিয়ে রাখতি তাকে তো পেয়ে গেছো। খারাপ বলিসনি। তুমি একা কেন? দুলাভাই আঙ্কেলরা কোথায়? আজ নাকি কোম্পানির কি জরুরি কাজ আছে, তার রাজশাহী গেছে। রাজশাহী নাম শুনেই বুকের বাঁ পাশটা কেঁপে উঠল। কত বছর দেখিনি তাদের। নিজের কষ্টগুলো লুকিয়ে রেখে ছুটে চলেছি তারুণ্যের পিছে। তবে আর না, এখন আমি পূর্ণ। এখন শুধু না পাওয়া জিনিসগুলো নিজের কাছে ফিরিয়ে নিতে হবে। কি রে ভাই, কি ভাবছিস? কিছু না। কি ভেবেছিস আমি কিছু বুঝি না? তুই কি আমাকে বোকা ভেবেছিস? এখন এসব বাদ দিয়ে বাসায় চলো। কতদিন তোমার হাতে রান্না খাইনি। চল, আমি তো সে কবে তোর জন্য তোর সব পছন্দের খাবার রান্না করে রেখেছি। তাহলে দেরি কেন, চলো। আমি আর আপু চলে এলাম বাসায়। আসার সময় গাড়িতে বসে ঢাকা শহরটাকে দেখছিলাম। সবকিছু পাল্টে গেছে, ঠিক যেমনটা আমি পাল্টে গেছি। ভাই কই তুই? খেতে আয়। এই তো আসছি আপু। তাড়াতাড়ি আয়। এই তো চলে এসেছি। আহ, কতদিন পর আপুর হাতের রান্না খাচ্ছি। আপু তোমার রান্নার কোনো জবাব হয় না। থাক, আর পাম দিস না, নইলে ফেটে যাব। এই তোমাদের এক স্বভাব, ভালো কিছু বলেই হজম করতে পারো না। তা ভাই, তুই বিদেশে এত বড় সুযোগ পেলি নিজেকে তুলে ধরার, সেটা না করে দেশে ফিরলি কেন? আমি এই দেশের সন্তান, যা করব এই দেশের জন্য করবে। অন্য দেশের হয়ে কাজ করে নিজের দেশকে অসম্মান করতে চাই না। আমার তো মনে হয় অন্য কোনো কারণ আছে। অন্য কিছুই না গো আপু। বুঝি বুঝি, সব বুঝি। ও হ্যাঁ, ভার্সিটিতে জয়েন করছিস কখন? আমার ভাই তো এখন ঢাবির প্রিন্সিপাল, সবচাইতে ইয়াং প্রিন্সিপাল। অফিসিয়াল ভাবে পরশু জয়েন করব, আর কালকে একটু ঘুরতে যাবো ভাবছি। দেখিস, কারো প্রেমে পড়িস না যেন। তোকে দেখে কেউ বুঝতেই পারবে না তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল। আরে কি যে বলো না। তো কি বলবো, তোর যা গেট আপ, সব মেয়েরাই তো তোর প্রেমে হাবুডুবু খাবে। আরে ধুর, দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে। আমার ইচ্ছে এইখানে পড়ালেখা করব, কিন্তু তা আর হলো কই। যাই, ভেতরের আবহাওয়া পরখ করে দেখে নেই। আমার চুলগুলো বাঁদিকে সিথি করা, ঢিলে ঢালা একটা শার্ট, প্যান্টটাও বেশ ঢিলা, চোখে মোটা পুরনো যুগের চশমা, পায়ে একজোড়া লাল বাটা চপ্পল।
এই ছেলে, এদিকে আয়। আগে আমাকে ডাকিয়াছেন কি? হ্যাঁ বাবু, তোমাকেই ডাকছি। আসিয়া গেছি, কিছু কইবার থাকিলে কহিতে পারেন। দোস্ত, এই খ্যাত আবার কোন গ্রহ থেকে এলো? তোরা সবাই থাম তো। এই যে চান্দু, তোমার নাম কি? আগে চান রহমান পচা, নামটা বানিয়ে বললাম। আমার নাম শুনে তারা হো হো করে হেসেই চলেছে। সবার মধ্যে আমার চোখ সেই কোকিলা কণ্ঠের মায়াবতীর ওপর। কি, তোমার নাম পচা? আগে হ্যাঁ। দোস্ত, পচা রহমানকে কি করা যায়, কিছু ভাবলি? দোস্ত, আমরা তো অনেক ছেলেকে জার্কিং করেছি, এমন হাপলা ছেলে কখনো দেখিনি। আপনারা কি আমার সাথে জাগিং করিবেন? রে পচা। বুঝতে পারলাম এদের লিডার এই মায়াবতী। তুই এই ভার্সিটির যে কোনো মেয়েকে কিস করবি, বুঝলি? আগে ইহা তো ঘোর অপরাধ হইবে। যেটা বললাম সেটা কর, না হয়তো 149 ডিগ্রি ডোজ দিব। কি হলো, মমি কি বললো শুনতে পাস না? আমি সেই মায়াবতীর কাছে গিয়ে তার মাথার পিছনে আমার হাত দিয়ে তার মুখ আমার মুখের সামনে আনলাম। সে কিছু বুঝে ওঠার আগেই তার গোলাপি ঠোঁটে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। সে মোটেও এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না। তার দুই হাত দিয়ে আমাকে ছাড়ানোর বৃথা চেষ্টা করলো, কিন্তু পারল না। আমি আবারও বহু বছর পর কারো গোলাপি ঠোঁটের স্বাদ নিচ্ছি। সব মেয়ের ঠোঁটই কি এক হয়? দিশার ঠোঁটের স্বাদ আর এই মেয়ের ঠোঁটের স্বাদ হুবহু একই হয়তো হয়। আমি তো এর আগে কখনো কাউকে কিস করিনি, শুধু দিশাকে আর এখন এই মেয়েটাকে। আমার দম নিতে একটু সমস্যা হচ্ছে, আর পারছি না তার মিষ্টি ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে রাখতে। আমি তাকে দুই হাত দিয়ে একটু ধাক্কা মেরে সরিয়ে দিলাম। আমার হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছে নিলাম। আশেপাশে তাকিয়ে দেখি সবাই আমার দিকে ইয়া বড় হা করে তাকিয়ে আছে। তাকাবেই না বা কেন? সবার সামনে এইভাবে একটা মেয়ে জোর করে কিস করলাম, এটা কি চারটিখানি কথা? তুই এটা কি করলি? আগে আপনাদের আজ্ঞা পালন করিলাম। ওই ছেলে, ফাইজলামি পাইছস? তোর সাহস হয় কি করে একটা অচেনা মেয়েকে কিস করার? আমি তো ইহা করিতে চাহি নাই, আপনারাই তো আমাকে এমন করিতে বাধ্য করিলেন। তাই বলে তুই আমাকে কিস করবি? আপনারা তো বলিলেন ভার্সিটির যে কোনো মেয়ে চুম্বন করিতে, তাই আর কি। তো আমাকে কেন করলি? কেন, আপনি কি মেয়ে না? ওই হারামজাদা, আমি মেয়ে না মানেটা কি? আগে ছেলে এবং মেয়ের মাঝামাঝি। তোকে তো আমি। আরে আপনি করিতেছেন কি? আমি তো মারা যাব। তোকে আজ মেরেই ফেলবো। মমি, শান্ত হ। এই লুচ্চা বেটাকে তো পরে দেখে নিব। তাকে টানতে টানতে আমার থেকে দূরে নিয়ে চলে গেল। আমি তার এমন কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছি। মেয়েটার রাগ বেশি হলে কি হবে? দেখতে খুব সুন্দর, যাকে ভয়ানক সুন্দরী বলে। আমি তো এত বছর পর আবারও কোনো মেয়েকে দেখে ক্রাশ খেলাম। তবে আমার কিছুই করার নেই। আমার মনে শুধু দিশা আছে। আমি তার জায়গায় কাউকে বসাতে পারবো না, মোটেও না। আচ্ছা, দিশাও কি এমন ককটেল সুন্দরী হবে? হবে হয়তো, এর চেয়ে আরো সুন্দর হতে পারে, যে সুন্দরের তুলনা করলে রাতের চাঁদও লজ্জা পাবে। সে কি আজও আমার জন্য অপেক্ষা করছে, নাকি নতুন কাউকে খুঁজে নিয়ে সুখী আছে? ভার্সিটি ভালো করে ঘুরে দেখলাম, বেশ ভালোই লাগছে। তবে এখানকার সিনিয়র যারা আছে তারা নতুন যাকে পাচ্ছে তাকেই র্যাগিং করছে। হাস্যকর বিষয়, এখানে ছেলেদের তুলনায় মেয়েরাই বেশি র্যাগিং করছে। আমি ভার্সিটির কিছু লেকচারারের সাথে কথা বলে বাসায় চলে আসি। ফ্রেশ হইয়া বেলকুনিতে এসে ফোনটা বের করে ফেসবুকের আইডি লগ ইন করি। কত বছর পর ফেসবুকে আসলাম ঠিক বলতে পারবো না। আইডির নাম পাল্টিয়ে আবার এমডি আশফাকুল আজম ফয়সাল রাখি। প্রোফাইল পিকে আমার একটা পিক দিলাম। এতদিন একটা ফেক পিক দেওয়া ছিল। বলতে গেলে আমার আইডিতে এখন আমার একটা পিকই আছে, যেটা এখন পোস্ট করলাম। ছোটকালে যেসব পিক আপলোড দিতাম ওগুলো আজ থেকে 8 বছর আগে ডিলিট করে দিয়েছিলাম।
10 মিনিট থেকে নিউজ ফিড দেখছি। মানুষের কষ্টের পোস্টে হা হা রিয়েক্ট দেওয়ার মজাই আলাদা। আমি যার কষ্টের পোস্ট দেখছি তাতে হা হা রিয়েক্ট দিচ্ছি, খুব আনন্দ হচ্ছে মনে। কেন জানি আমি আমার মধ্যে আবার আগের ফয়সালকে দেখতে পাচ্ছি। বুড়োতি বয়সে কি আবার সেই চঞ্চলতা ফিরে পেলাম? দূর, বুড়ো আবার হলাম কবে? বয়স তো কেবল 25-26 হবে। নোটিফিকেশনে গিয়ে দেখলাম কয়েকটা কমেন্ট এসেছে আমার প্রোফাইল পিকে। আমি একে একে সবার কমেন্টে রিপ্লাই দিচ্ছি। আজও অপেক্ষায় আছি তোমার। এই নামের আইডি থেকে কমেন্ট করেছে, আপনি কি ফয়সাল? কমেন্টটার দিকে কিছুক্ষণ এক মনে তাকিয়ে থাকলাম। রিপ্লাই দিতে যাব এমন সময় আজও অপেক্ষায় আছি তোমার আইডি থেকে ফোনে টুনটুন শব্দ করে একটা মেসেজ আসে। আমি তার চ্যাট ওপেন করতে অবাক হয়ে যাই। এর সাথে আমার আগে চ্যাট হয়েছে, কিন্তু আমি তো অনেক বছর থেকে ফেসবুকে আসিনি। SMS এর ডেট দেখে বুঝলাম আমি যখন 10ম শ্রেণীতে পড়তাম তখন এর সাথে চ্যাট করেছি। এতদিন কোথায় ছিলেন? বিদেশে ছিলাম। বাট আপনি কে? আপনার নাম লিখে আমি কতবার সার্চ দিয়েছি, কিন্তু আপনার কোনো আইডি পাইনি কেন? কি নাম লিখে সার্চ দিয়েছিলেন? MD আশফাকুল আজম ফয়সাল। এই নাম দিয়ে সার্চ দিলে পাবেন কি করে? আমি তো নাম চেঞ্জ করে নিয়েছিলাম। যেই পিকটা একটু আগে আপলোড দিলেন সেটা কি আপনার? আমার। ও ঠিক আছে। তা কেমন আছেন? যেমনটা ভালো থাকলে সবসময় হাসি মুখে থাকা যায় তেমনটা। তার মানে খুব ভালো আছেন? সেটা তো জানি না, কিন্তু মুখে সবসময় হাসি থাকে। বুঝলাম। তা আপনি এখন কি করছেন? আপাতত কিছু না, তবে কাল ঢাবিতে প্রিন্সিপাল হিসেবে জয়েন করব। কি? অবাক হচ্ছেন কেন? এত কম বয়সে এত দূর এলেন কিভাবে? সে অনেক লম্বা ইতিহাস আছে। বাই দ্য ওয়ে, আপনাকে তো ঠিক চিনলাম না। কাল ভার্সিটি আসেন, তারপর ঠিকই চিনবেন। বুঝলাম না, আপনি কি ঢাবিতে পড়ালেখা করেন? সেটা কালকেই বুঝতে পারবেন। ওকে। উফস, আপনার নামটাই তো জানা হলো না। নাম কি আপনার? বললাম তো, কাল সব জানতে পারবেন। বুঝি না, মেয়েরা এমন কেন? কেমন? ঘোলাটে। বাহ, মেয়ে সম্পর্কে তো আপনার ভালোই ধারণা। তাই এই পর্যন্ত কত মেয়ের সাথে মিশেছেন? মেয়েদের সাথে মিশার সময় পাইনি, নিজের ক্যারিয়ার গড়তে ব্যস্ত ছিলাম। তা তো বুঝতেই পারছি। ওকে, বাই। ওই হ্যালো, বাই কেন? কথা বলতে কি এগোতে পারছে? আরে না, এখন একটু ঘুমাবো। এত ঘুম কিসের? রাতে কি বউ ঘুমাতে দেয়নি? বউ আসবে কোথা থেকে? কেন, আপনি বিবাহিত না? না তো। ভালো। আপনি কি বিবাহিত? বিবাহিত। ও। আপনার বাড়ির সবাই কেমন আছে? ভালো। কে কে আছে পরিবারে? যারা যারা থাকার সবাই আছে। কথা তো পেঁচান কেন? এমনি। আচ্ছা ভাই। মেসেজ সেন্ড করে ডাটা অফ করে দিলাম। আর কিছুক্ষণ কথা বললে পাগল করে দিত। কিন্তু কে এই মেয়েটা যে গায়ে পড়ে কথা বলতে আসছে? তার উপর আবার বিবাহিতা। বেলকুনি থেকে বিছানায় চলে এলাম, চোখটা লেগে আসছে। ফোন বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়লাম। দেখ, কাজের সময় কিছু পাওয়া যায় না। জীবনের প্রথম ভার্সিটি যাচ্ছি, মানে প্রিন্সিপাল হয়ে আর কি। আমি আমার মতো নিজেকে তৈরি করছি। চুলগুলা ভালোভাবে স্পাইক করে নিলাম। একটা সাদা রঙের টি শার্ট, তার উপর একটা ঘিয়া রঙের জ্যাকেট, সব মিলিয়ে রক স্টার। আসলে আমি আমার মতো যুগের সাথে তাল মিলিয়ে চলতে পছন্দ করি। ভার্সিটির প্রিন্সিপাল হয়েছি বলে স্যুট বুটে যেতে হবে, এটা আমার কাছে কোনো বিষয় না। এতদিন এত কষ্ট করে পড়াশোনা করেছে, কখনো লাইফের মজা নিতে পারিনি। এখন প্রিন্সিপাল হয়েছি বলে সবসময় গম্ভীর এক্সট্রা ভাব নিয়ে চলতে হবে এমন না। আমি এখনই লাইফটাকে এনজয় করতে চাই। কিরে, আজ না তোর ভার্সিটি জয়েন করার কথা? আমি তো ভার্সিটি যাচ্ছি। নয়, হ্যাঁ। তুই এইভাবে ভার্সিটি যাবি? জাস্ট চিল আপু। তোমার ভাইয়ের বয়সটাই বা কত হলো বলো? এখনই যদি নিজের গেটআপে বয়স্ক ভাব ধরাই, তাহলে কি আর
তোমার ভাইয়ের কপালে বউ জুটবে? আমি 200% শিওর আজ ভার্সিটি মেয়েরা পাগল হয়ে যাবে। আপু। আপুর পায়ে সালাম করে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। প্রায় সময় পর চলে আসি ভার্সিটিতে। বাইকটা পার্কিং করে চুলগুলো আয়নায় ঠিক করে মিলনায়তন দিকে হাঁটা দিলাম। ভাবতেই ভালো লাগছে, শুধুমাত্র আমার জন্য ভার্সিটি একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নিজের উপর নিজেরই খুব গর্ব হচ্ছে। আমি হাঁটছি, তখন বাম দিকে চোখ গেল। কালের সেই মমি সুন্দরী তার বান্ধবীদের নিয়ে আড্ডা দিচ্ছে। মনে হয় কারো অপেক্ষা করছে। বারবার গেটের দিকে তাকাচ্ছে। নীল রঙের শাড়ি পরে আছে, বলতে গেলে আমার মনের মতো সাজ। দ্বিতীয়বারের মতো তাকে দেখে ক্রাশ খেলাম। এত ক্রাশ খেলে 100% আমার সুগার বেড়ে যাবে। ও হ্যাঁ, ক্রাশ খাওয়া মানে 5 কিলো মিষ্টি খাওয়া। সে হয়তো আমাকে খেয়াল করেনি, খেয়াল করলেও কি, সে তো আমাকে চিনতে পারবে না। আমি চলে এলাম মিলনায়তনে। সব স্যাররাই আমাকে দেখে ভ্যাবাচাকা খেয়ে গেছে। হয়তো ভাবিনি আমি এত ইয়াং বা ড্যাশিং হব। সবার সাথে পরিচিত হলাম। একটা ম্যাডামের সাথে হাত মিলাতে গিয়ে পড়লাম ঝামেলায়। সে আমার হাত ছাড়তেই চায় না। তার বয়স আর কত হবে, এই ধরেন 28। কোন রকম ভাবে তার কাছ থেকে সরে গেলাম। আর একটু তার সাথে থাকলে আমার ইজ্জতের 18টা বাঁচিয়ে দিত। যত সব গায়ে পড়া মেয়ে। স্যার চলেন, সব ছাত্রছাত্রীদের সাথে পরিচয় করিয়ে দিই। এবার আমাদের স্টেজে আসবেন আমাদের ভার্সিটির নতুন প্রিন্সিপাল মোহাম্মদ আশফাকুল আজম ফয়সাল। আমি আমার মতো হেঁটে স্টেজে গেলাম। সে আমাকে মাইক্রোফোন হাতে দিয়ে আমার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে। মনে হচ্ছে আমি কোনো বাঘ। একসময় সে সেন্সলেস হয়ে পড়ে যায়। সব স্যারেরা তাকে ধরে ভিতরে নিয়ে যায়। সে হয়তো আমাকে ঠিক প্রিন্সিপাল মানতে পারেনি। আমি সবাইকে সালাম দিয়ে সামনে তাকালাম। সবাই থ হয়ে আমাকে এক চোখে দেখছে। হয়তো ভাবিনি তাদের নতুন প্রিন্সিপাল এত কম বয়সী আর এত স্টাইলিশ। নিজেকে এখন অন্য গ্রহের প্রাণী মনে হচ্ছে। আমি কি জেলখানার কোনো কয়েদি নাকি? হ্যাঁ, এইভাবে দেখার কি আছে? সবার দেখা শেষ। সবাই আমার কথা শুনে একটু স্বাভাবিক হলো। আমি নিজের মতো কিছু নীতি কথা শোনালাম তাদের। অতঃপর আমার বক্তব্য শেষ করলাম। সবাই জোরে করতালি দিল। সন্ধ্যার দিকে অনুষ্ঠান শেষ হয়ে যাবে এমন অবস্থা। আমি সবার কাছে বিদায় নিয়ে মিলনায়তনের বাহিরে চলে এলাম। আর ভালো লাগছে না এখানে। যেখানেই যাচ্ছি সেখানেই সবাই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। সিঁড়ি দিয়ে নামছি, সবাই আমাকে মৌমাছির মতো ছেকে ধরলো। এখানের বেশিরভাগই মেয়ে। কেউ বলছে, স্যার একটা সেলফি প্লিজ। কেউ বা, স্যার আপনার নাম্বারটা দেন প্লিজ। স্যার আপনি কি সিঙ্গেল? স্যার আপনার বাড়ি কোথায়? নানান মেয়ের নানান কথা। আমি তাদের থেকে কোনো মতে নিজেকে ছাড়িয়ে আমার বাইকের কাছে চলে আসি। বাইক স্টার্ট দিব এমন সময় একটা মেয়ে আমার বাইকের কাছে এসে পিছনে বসে পড়ে। কে? আমার বাইকে কে চললো? স্যার আমার মা অনেক অসুস্থ, প্লিজ আমাকে একটু সামনে নিয়ে যান। মায়ের কথা শুনে আমার বুকটা কেঁপে উঠল। কতদিন দেখিনি তাকে, খুব কষ্ট হয় তোমার কথা ভাবলে। কোথায় যাবেন? আপনি চলেন, আমি বলে দিব কোথায় যেতে হবে। আমি বাইকটা স্টার্ট দিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে পড়লাম। মেয়েটা আমাকে শক্ত করে চেপে ধরলো। তার হাতগুলো অনেক মোলায়েম, তুলোর মতো নরম। বেশ অস্থির লাগছে আমার, কিন্তু মানবতার কারণে কিছু বলছি না। তার কথা মতো একটা বাড়ির সামনে এসে বাইক থামালাম। মেয়েটা নেমে পড়লো। শাড়ি পরে আছে, কিন্তু মুখখানা হিজাব দিয়ে ঢাকা। অন্ধকারেও বোঝা যাচ্ছে মেয়েটা অনেক ফর্সা। স্যার আপনিও একটু আমার সাথে বাড়ির ভেতরে চলেন না। ছোট বোন বলেছিল মাকে হসপিটালে নিতে হবে, বাট বাড়িতে কোনো ছেলে মানুষ নাই। আমি হালকা মাথা নাড়িয়ে তার সাথে তার বাড়িতে ঢুকে পড়লাম। দেখে মনে হচ্ছে এটা কোনো হোস্টেল। সে আমাকে একটা রুমে নিয়ে গেল। আমিও কোনো প্রশ্ন ছাড়াই তার সাথে রুমে চলে এলাম। আমি রুমে ঢুকতেই সে রুমের দরজা লক করে দেয়। ভেতরে কোনো মহিলা নাই। সে আমাকে ধাক্কা দিয়ে রুমে থাকা বিছানায় ফেলে দেয়। তার মুখ থেকে হিজাব সরিয়ে নেয়। আমি তো তাকে দেখে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। এই মেয়ে আর কেউ না, মমি। কিন্তু সে আমাকে এখানে আনলো কেন? সে কি জেনে গেছে আমি তাকে কালকে বোকা বানিয়ে কিস করেছিলাম? তার মতি গতিও ভালো ঠেকছে না। কি ভেবেছিলে আমি কিছুই বুঝতে পারবো না?
আপনি আমার দিকে আসছেন কেন? কেন জানদু? এখন বুঝি ভয় করছে? যখন আমাকে সবার সামনে ভার্সিটিতে লিপ কিস করেছিলে তখন এত সাহস আইছিল কিভাবে? সরি, আমার ভুল হয়ে গেছে। আমি এখন বাসায় যাব। দরজার চাবিটা দেন। সরি বললেই কি আমি তোমাকে ছেড়ে দেব? দেখুন, আমি কিন্তু আপনাদের ভার্সিটির প্রিন্সিপাল হই, সো সম্মান দিয়ে কথা বলবেন। তোমার সম্মানের বালিশে আগুন। কিস করার সময় মনে ছিল না আমি তোর ছাত্রী? সরি বললাম তো। সরি বললেই হলো? তুই আমার ভার্জিনিটি নষ্ট করেছিস, এখন তুই আমাকে বিয়ে করবি। কি? একটা কিস করলে কারো ভার্জিনিটি নষ্ট হয়? হয়। এখন আমাকে কেউ বিয়ে করবে না। তুই যেহেতু আমার সর্বনাশ করেছিস, সো বিয়েটা তুই করবি। বিয়ে কি মামাবাড়ির আবদার? চাইলেই পাওয়া যায়? আমার কথায় যদি রাজি না হোস তাহলে এখন আমি কি করব জানিস? কি করবেন? তোকে ধর্ষণ করব। মেয়ে বলে কি? মাথা কি খারাপ হয়ে গেছে? আমাকে নাকি ধর্ষণ করবে? কি দিন আইলো একটা মেয়ে আমাকে বলছে আমাকে নাকি ধর্ষণ করবে। কি করব এখন আমি? এই মেয়ের মোটেও বিশ্বাস নাই, তার রূপের মোহে ফেলে যা খুশি তাই করতে পারে। আমি কিন্তু চিৎকার দিব বলে দিলাম। কি বলবি চিৎকার দিয়ে? সেটাই তো, কি বলে চিৎকার দিব? আমি তো পুরুষ মানুষ, আর আমাকে নাকি একটা মেয়ের অত্যাচারের জন্য চিৎকার করতে হবে? ছি ছি, সবাই তো আমার পুরুষত্ব নিয়ে আঙুল তুলবে। প্লিজ আমাকে ছেড়ে দিন। ছেড়ে দিব? আগে বিয়ে করতে হবে। পারবো না বিয়ে করতে। চাবি দেন, আমি বাহিরে যাব। ঠিক আছে, বিয়ে করতে হবে না। এখন আমি তোকে ধর্ষণ করব, তারপর তোর সন্তানের মা হব, এন্ড লাস্টে তোর সব কুকর্মের কথা মিডিয়ার সামনে বলবো। কি সাংঘাতিক মেয়ে! এর বুদ্ধিও দিশার মতো। এত বড় হয়ে গেলাম তবুও জানতে পারলাম না মেয়েদের মাথায় এত বুদ্ধি আসে কোথা থেকে। মেয়েটা কিন্তু আস্তে আস্তে তার মায়ার জালে আটকে ফেলছে। মন মাতাল করা এক ঘ্রাণ পাচ্ছি তার শরীর থেকে। দেখেন, আমি আপনাকে কিছু বলছি না বলে ভাববেন না আমি আপনার সব কিছু মুখ বুজে সহ্য করব। ছাড়ুন আমাকে। তোর তো সাহস কম না? আমার রুমে থেকে আমাকেই ঝাড়ে দিস? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। আমাকে কোনো কিছু বুঝতে দেওয়ার আগেই তার মিষ্টি ঠোঁট আমার ঠোঁটে মিশিয়ে দেয়। আমি না চাইতেও তার ডাকে ধীরে ধীরে রেসপন্স করি। অনেক শক্ত করে তাকে আমার বাহুডোরে আবদ্ধ করে নেই। তার ঠোঁটের নেশায় আমি মাতাল হয়ে পড়ি। নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলে ডুব দেই অনুভূতির সাগরে। তার বড় বড় নখ দিয়ে আমার পিঠ খামচে ধরে, কিন্তু সেদিকে আমার কোনো হুঁশ নাই। কোনো এক অদৃশ্য শক্তি আমাকে বশ করে নেয়। আমি পাগলের মতো মিটমিট শরীর নিয়ে রাসলীলায় মেতে উঠি। নিজের হুঁশে আসতে দেখি সে আমার বুকে শুয়ে আছে। নিজের উপর এখন খুব ঘৃণা হচ্ছে। এতটা নিচ আমি একটা মেয়ের শরীরের নেশায় অতীতের সবকিছু ভুলে গেলাম। চোখ দিয়ে দুফোঁটা পানি গাল বেয়ে বুকে এসে জমা হলো। কাঁদছো কেন? আমি তার কথায় বাস্তবে ফিরলাম। এক ঝটকায় তাকে আমার বুক থেকে সরিয়ে বিছানার একপাশে ফেলে দিলাম। সে হয়তো এমন কিছু আশা করেনি। ডোরের চাবি দাও। এখনই চলে যাবে? চাবি চাইছি। মমি তার রুমের দরজা খুলে দিল। আমি সেখান থেকে বেরিয়ে বাইক নিয়ে সোজা বাড়ি চলে আসি। কারোর সাথে কোনো কথা না বলে আমার রুমে চলে এসে দরজা লাগিয়ে দেই। দরজার সাথে হেলান দিয়ে বসে পড়ি। নিজের প্রতি খুব রাগ হচ্ছে। কিভাবে পারলাম আমি এটা করতে? দিশার কাছে কি করে এই নোংরা শরীর নিয়ে যাব? বুক ফেটে কান্না আসছে। আমি ওয়াশরুমে এসে ঝর্ণাটা ছেড়ে দিলাম। ঝর্ণার প্রতিটি ফোঁটা আমার অপবিত্র গায়ে আছড়ে আছড়ে পড়ছে। হয়তো কিছুক্ষণ আগের ঘটনা কেউ জানবে না, কিন্তু আমি যে নিজের কাছে সারা জীবন অপরাধী হয়ে থাকব। ঝর্ণার পানির সাথে আমার চোখের পানিও একসাথে বয়ে যাচ্ছে। ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানায় চলে এলাম। মাথা আগে থেকে ব্যথা করছিল, এখন আরো বেড়ে গেছে। রুমের লাইট অফ করে বালিশে মাথা রেখে চোখ বন্ধ করে নিলাম। ঘুম ভাঙলো সকালে। মাথা এখনো ঝিমঝিম করছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বাজতে চলেছে।
বিছানা থেকে উঠে ওয়াশরুমে এসে হাত মুখ ধুয়ে ভার্সিটির জন্য রেডি হয়ে নিচে চলে এলাম। সবার সাথে সকালে নাস্তা করে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আজ আর তেমন সাজগোজ করা হয়নি, খুব সাদাসিধে ভাবেই ড্রেস আপ করেছি। ভার্সিটি এসে বাইক রেখে অফিস কক্ষের দিকে পা বাড়ালাম, তখনই কেউ আমার হাত পিছন থেকে ধরলো। তুমি? তোমার সাথে কিছু কথা আছে। কি কথা? বলবো, তবে এখানে না, অন্য কোথাও। ওই দিকটায় চলো। আমি মমিকে নিয়ে ক্যাম্পাসের একটা ফাঁকা জায়গায় নিয়ে আসি। কি বলবে বলো? তুমি কি আমাকে বিয়ে করবে? না। তাহলে কালকে আমার সাথে যেসব হয়েছে সেসবের কি? তুমি আমাকে বাধ্য করেছিলে। তুমি আমাকে বিয়ে না করলে আমি সমাজে মুখ দেখাবো কি করে? সেটা তোমার আগে ভাবা উচিত ছিল। প্লিজ এমন কথা বলো না, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কি 2 দিন হলো দেখা হলো, আর তুমি এই 2 দিনে আমাকে ভালোবেসে ফেলেছো? কে বললো 2 দিন? আর আর ভালো না বাসলে কি আমার সবটা তোমার কাছে বিলিয়ে দিতাম? ছাড়ো আমায়, এটা তোমার রুম না, ওকে? এটা ভার্সিটি, এখানে আমার একটা সম্মান আছে। চলে এলাম সেখান থেকে। মেয়েটার কথা শুনে সত্যি নিজের ভেতর অনুতাপ হচ্ছে। সে তো ঠিকই বলেছে, তাকে আমি বিয়ে না করলে সে সমাজে মুখ দেখাবে কি করে। সময় তার মতো করে চলতে থাকলো। কেটে গেল 3টি মাস। 3 মাসে মমি সবসময় আমার পিছু পিছু ঘুরেছে, বারবার তার ভালোবাসার কথা বলেছে। অনেক ভেবেছি তার সাথে আমার যেটা হয়েছে সেটা বুঝে হোক আর না বুঝে হোক হয়েছে, তো ভুলটা যেখানে আমি করেছি সেটা শুধরাতে আমাকেই হবে। মেয়েটা তো আমার জন্য কম পাগলামি করেনি। প্রথম দিকে তার পাগলামি গুলো তো বিরক্ত হলেও এখন বেশ এনজয় করি তার পাগলামি। বলতে গেলে সে আমার মনে জায়গা করে নিয়েছে। অনেক কাঁদিয়েছি মেয়েটাকে, আর না, এবার বলে দিব আমি তাকে ভালোবাসি, তাকে আমার বউ করতে চাই। সকাল থেকে 20 বার আয়নার সামনে গেছি। সবকিছুর মধ্যেও কিছু একটা কমতি লাগছে নিজের মধ্যে। আগে কখনো কোনো মেয়েকে নিজের মুখে ভালোবাসার কথা বলিনি তো। 1 ঘন্টা ধরে নিজেকে ফিটফাট করলাম। কাল মমির জন্য একটা পায়েল কিনেছিলাম, সেটা পকেটে করে বেরিয়ে পড়লাম। ভার্সিটি এসে মমিকে খুঁজতে লাগলাম। ওই তো সে বসে আছে। মমি একটু এদিকে আসো তো। বাহ, আজ সূর্য কোন দিকে উঠেছে? রোজ যেই দিকে ওঠে আজও ওই দিকে উঠেছে। তা ডাকছো কেন? চলো একটু বাহির থেকে ঘুরে আসি। কোথায় যাবে? আমি মমির হাত ধরে বাইকের কাছে আনলাম। বাইকে উঠে বসো। মমি বাইকে উঠে বসলো। আমি তাকে একটা লেকের পাড়ে নিয়ে এলাম। এখানে আমি প্রায় সময় আসি। এখানকার পরিবেশ আমার খুব ভালো লাগে। একটা বেঞ্চে আমি আর মমি বসে আছি। কি থেকে বলা শুরু করব বুঝতে পারছি না। আমি বেঞ্চ থেকে নেমে ঘাসে বসে পড়লাম। মমির ডান পা নিয়ে আমার হাঁটুর উপরে রেখে পায়েলটা পরিয়ে দিলাম। চলো বিয়ে করি। তোমার মাথা ঠিক আছে তো? সব ঠিক আছে। তুমি সত্যিই আমাকে বিয়ে করবে? পাগলি, সত্যি বিয়ে করব। আচ্ছা, তাহলে 3 দিন পর আমরা বিয়ে করব। ঠিক আছে। কাজী অফিসের সামনে 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। মমির আসার কোনো নাম নেই। ফোন দিচ্ছি, ফোনও বন্ধ। মেয়েটার কি কমন সেন্স বলতে কিচ্ছু নাই? আচ্ছা, তার কোনো বিপদ আপদ হলো না তো? আমি বাইকটা নিয়ে তার হোস্টেলে চলে এলাম। তার রুমে তো বাহির থেকে তালা দেওয়া। তার বান্ধবীরা বলছে সে নাকি অনেক সকালে বেরিয়ে গেছে। আজ 4 দিন ধরে মমির কোনো খোঁজ নাই। অনেক জায়গায় খুঁজেছি তাকে, কোথাও পাইনি। কোথায় গেল মেয়েটা? সারাদিন নিজেকে ঘরে বন্দি করে রাখি, খাওয়া দাওয়া ঠিক মতো করি না। ভাই নিচে চল, কারা এসেছে দেখবি, চল। কারা এসেছে? আগে নিচে চল, তারপর নিজের চোখে দেখবি। আমি আপুর সাথে নিচে গেলাম। সোফার দিকে তাকাতেই চোখ আবছা হয়ে এলো। বুকের ভেতরে চিলিক দিয়ে উঠল। কত বছর পর নিজের আপন মানুষদের দেখছি। নিজের অজান্তেই গাল বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মা, বাবা, চাচা, চাচি কিছুক্ষণ আহত চোখে আমায় দেখলো। তাদের চোখে জল, কিন্তু মুখে হাসি। হয়তো বহু বছর পর নিজের সন্তানকে দেখতে পাওয়ায় তাদের মধ্যে খুশির জোয়ার বইছে। আম্মু এক প্রকার দৌড়ে এসেই আমাকে জড়িয়ে ধরল। কোনো কথা বলছে না,
শুধু বাচ্চাদের মতো কেঁদেই চলেছে। কোথায় ছিলি বাবা? আমাদের কথা কি তোর একটি বারও মনে পড়েনি? কত জায়গায় খুঁজেছি তোকে। কেন গেছিলি আমাদের ছেড়ে বল? তোর আব্বু না হয় রাগের মাথায় ওসব বলেছে, তাই বলে তুই আমাদের ছেড়ে চলে আসবি? আম্মু আমার বুকে হাত দিয়ে আদর করছে। আর কোথাও যাব না আম্মু। সেদিন আব্বু তো ঠিক কাজই করেছিল। সেদিন যদি আমি বাড়ি থেকে না বেরিয়ে আসতাম, তাহলে কি আজ এই জায়গায় থাকতে পারতাম? কখনো বুঝতেই পারতাম না বাস্তবতা খুব কঠিনের চেয়েও কঠিনতর। বাবারে, আমাকে মাফ করে দে। আমি সেদিন রাগের মাথায় কত ন্যায় অন্যায় কথা শুনিয়েছি। না জানি তুই কত কষ্ট পেয়েছিস। কি করছো আব্বু? তুমি তো ভুল কিছু করনি। তোমার জায়গায় আমি থাকলে ঠিক অমনটাই করতাম। খোকা, তুই বাড়ি ফিরবি না? ফিরবে না মানে? ওর বাড়িতে ও থাকবে না তো থাকবে কে? বাড়ি? হ্যাঁ, আজ তো আমরা তোকে নিতে এসেছি। তোকে ছাড়া বাড়িটা আনন্দহীন হয়ে পড়েছে বাবা। এখন কিভাবে বাড়ি যাব? মমির তো কোনো খোঁজই পাইনি। তাকে রেখেই কি করে এই শহর ছাড়বো? আব্বু, আমি এখন বাড়ি যেতে পারবো না। কেন রে আব্বু? এখন যাবি না তো কখন যাবি? আমি কিছুদিন পর যাব। সে কি কথা ভাই? আঙ্কেল আন্টি এত কত বড় মুখ করে তোকে নিতে এসেছে, আর তুই বলছিস যাবি না? আমি কিচ্ছু জানি না। তুই আজ আমাদের সাথে রাজশাহী যাবি। কিন্তু আম্মু। কোনো কিন্তু না খোকা, আজ তুই আমাদের সাথে যাবি। আমি আর না করলাম না। ঠিকই তো, কত বড় মুখ করে তারা আমায় নিতে এসেছে। আচ্ছা, সবাই তো এসেছে, দিশা কই? হয়তো অন্য কাউকে বিয়ে করে শ্বশুর বাড়িতে আছে। কুত্তি, আমার জন্য একটু অপেক্ষা করতে পারলি না? বলেছিলাম তো একদিন ফিরে আসবো। সেই দিন প্রাণ খুলে ফাঁকা আকাশের নিচে চিৎকার দিয়ে বলবো, বাচ্চা বউ, তোকে অনেক বেশি ভালোবাসি। ছি ছি, আমি এসব কেন ভাবছি? এসব ভাবার তো কোনো প্রশ্নই ওঠে না। আমার ভালোবাসা তো এখন মমিকেই তো আমি বিয়ে করে বউ করতে গেছিলাম। তখন তো এসব ভাবিনি। তবে কেন এসব ভাবছি? সবাই আঙ্কেলের সাথে কথা বলে আমাকে নিয়ে বেরিয়ে পড়ল। মনে আলাদা ভালো লাগা কাজ করছে। করবেই না বা কেন? কতদিন পর নিজের শহরে ফিরব। কত স্মৃতি রয়েছে এই শহরে। আগের দিনের কথা মনে হলেই খুব হাসি পায়। কতই না জ্বালিয়েছি সেই শহরের মানুষকে। আজের আমপাড়া, কাল ওর পেঁপে চুরি করা, পরশু ওর হাঁস ধরে পিকনিক খাওয়া, সবকিছুর মধ্যে হলো দিশার সাথে খুনসুটি ঝগড়া, যা কখনো ভুলার না। বাচ্চা বউটাকে কতই না জ্বালিয়েছি। দীর্ঘ 9 বছর পর নিজের শহরে পা দিলাম। নিজের মধ্যে অজানা অনুভূতি কাজ করছে। গাটা কেমন শিহরণ দিয়ে উঠছে। সবকিছু পাল্টে গেছে, কিন্তু আমাদের বাড়িটা আগের মতোই আছে। আচ্ছা, বাড়িতে এত লাইটিং কেন? রাতের আধারে আমাদের বাড়িটা বেশ ফুটে উঠেছে। মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। না, এত চাপ নেওয়া যাবে না। এত কিছু ভাবলে আমার মাথাটাই না বাস্ট হয়ে যায়। আম্মু, বাড়িতে এত সাজানো, এত লাইটিং কেন? এতদিন পর আমাদের বাড়িতে খুশি ফিরে এসেছে, আর আমরা সেটা বরণ করে নিব না? এসব তাহলে আমার জন্য? খোকা, তোমরা আমার খোঁজ পেলে কি করে সেটাই তো জানা হয়নি। এসব কথা বাদ দে তো বাবা, আগে বাড়ির ভেতরে আয়। আর কথা বাড়ালাম না, বাড়িতে ঢুকে পড়লাম। এত কিছুর পরেই আরো অবাক হওয়ার ছিল, বুঝতে পারিনি। বাড়িতে আমার নানা বংশ, দিশার নানা বংশ সবাই আছে। আমার দাদা বংশের কেউ নাই, আর দিশারও দাদার বংশের কেউ নাই। সবাই আমাকে দেখে চারিদিক থেকে ঘিরে ধরলো। একে একে সবাই আমার সাথে ভাব বিনিময় করলো। হাই হিরো। হ্যালো। কি খবর? এতদিন আমাদের ছেড়ে কোথায় ছিলে? আকাশে। বাহ, খুব ভাব দেখছি। জানিস আমরা তোর কে হই? কে হন? আমি টুনি,
এ হলো টুনটুনি আর এ হলো ঝুনঝুনি ও পুকপুকি। তাদের নাম শুনে আমি ছোট্টবেলার মতো আজও জোরে জোরে হাসতে লাগলাম। তাদের ছোট্টবেলায় নাম নিয়ে কম খেপাইনি। এত সুন্দর চেহারা আর নাম দেখো কি রকম। ওই এত হাসিস কেন? তোদের নাম শুনে খুব হাসি পাচ্ছে। আরে পাগল, এখন নাম দিয়ে কিচ্ছু হয় না, রূপ থাকলেই হয়। কিছু কইলাম না, কারণ তারা সত্যি অনেক সুন্দর। তা এখনো কি সিঙ্গল? না, এখন 10 ছেলের বাপ আমি। তাদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম, বেশ ভালোই লাগছিল। তবে যা বুঝলাম, টুনি হয়তো আমার প্রতি দুর্বল। কথা বলার সময় বারবার গায়ে এসে পড়ছে। পরিস্থিতি খারাপ দেখে সেখান থেকে কেটে পড়লাম। রাতে সবাই একসাথে ডিনার করলাম। একে একে যে যার মতো ঘুমাতে চলে গেল। মামাতো ভাইয়েরা আমাকে বলল, সাবধানে বিড়াল মারিস। কানে কানে বলেছিল কথাটা। আমি শুধু কৌতূহল নিয়ে তাদের দিকে তাকাচ্ছিলাম। কিছু বলতে যাব, তার আগেই তারা কেটে পড়ল। আমি খাওয়া শেষ করে আমার রুমের উদ্দেশ্যে হাঁটা দিলাম। বেশ ক্লান্ত লাগছে, ঠিক মতো সিঁড়ি দিয়ে উঠতেও পারছি না। চোখে মুখে ঘুম ঢেলে পড়ছে। ঢুলতে ঢুলতে আমার রুমের সামনে চলে আসি। এত বছর পরেও নিজের রুম চিনতে ভুল হয়নি। রুমের দরজা খুলে রুমে ঢুকে পড়লাম। রুমটা ডিম লাইটের আলোয় লালচে হয়ে আছে। সারা ঘর ফুলের গন্ধে মোমো করছে। আরে, আমার রুম কেন, সারা বাড়ি তো ফুলের সুবাসে সুবাসিত। দরজাটা লাগিয়ে খাটের কাছে চলে এলাম। এ কি, আমার খাটে মমি কেন? বউ সেজে বসে আছে। দূর, মেয়েটার কথা ভেবে ভেবে মেয়েটার ঘরে পড়ে গেছি। না জানি মমি এখন কোথায় আছে। দূর, আমার সামনেই তো আছে। আরে গাধা, এটা তো কল্পনা। কল্পনার মমিও এত সুন্দর হয় আগে জানতাম না তো। লাল টুকটুকে বেনারসিতে যা লাগছে না, ইস! আজ বাস্তবে যদি মমি এখানে থাকতো তাহলে কতই না রোম্যান্স করতাম। কি এইভাবে কি দেখছো? বাস্তবে তো আমার বউ হলে না, ফাঁকি দিয়ে পালিয়ে গেল। তাহলে কল্পনাতে কেন বউ বেশে কেন এসেছো? কয়টা বউ লাগে তোর? লে হালুয়া, কল্পনার মমি আবার কথাও বলছে। আচ্ছা, এটা মমির আত্মা নয় তো? হাজারো প্রশ্নে মাথা গিজগিজ করছে। মমি, তুমি কি সত্যি মমি? কেন বিশ্বাস হয় না? তুমি এখানে কি করে এলে? আল্লাহ গো, এটা নিশ্চয়ই মমির ভূত। কেন এখানে কার থাকার কথা? সত্যি বলতে এখন আমার খুব ভয় করছে। না মানে তোমারই থাকার কথা। ঠাস ঠাস আমার গালে 2টা চড় বসিয়ে দিল সে। কেন মারলো কিছুই তো বুঝলাম না। শয়তান, লুচ্চা, হারামি, সজারু, ইতর, বানর, নিজের একটা বউ থাকতে অন্য মেয়েকে বিয়ে করতে চাস? এটা কি হলো? চড় মারলো আমাকে, কাঁদবো আমি, সেখানে সে কেন কাঁদছে? আর আমার বউ ছিল, সেটা মমি কি করে জানলো? আর আমি তো অন্য কাউকে না, মমিকে বিয়ে করতে গেছিলাম। মমি বা আমার রুমে এলো কিভাবে? না, মাথায় কিছুই ঢুকছে না, হ্যাং হয়ে যাচ্ছে মাথা। আমি তো অন্য কাউকে না, তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। ঠাস ঠাস ঠাস, আল্লাহ, এই মেয়ে আমায় কথায় কথায় মারে কেন? ওই কুত্তা, আমি কে বল? বল আমি কে? তুমি মমি? ঠাস ঠাস। আমি মমি, তাই না? তাহলে দিশাকে বল। আল্লাহ, এই মেয়ের গায়ে নিশ্চয় জিন নেমেছে। এতক্ষণ ধরে সব সত্যি বলে তার সাথে তাল মিলিয়ে কথা বলেও আমার সমানে ধুইল। ইস, গালটা কত ব্যথা করছে। এখন যদি বলি দিশা আমার বউ ছিল, তাহলে তো আমাকে মেরে ফেলবে। কে দিশা? আমি তো দিশাকে চিনি না। কি বললি? দিশা তোর কেউ না? তুই এত লুচ্চা, নিজের বউকে অস্বীকার করিস। সুন্দরী মেয়েদের শরীর ভোগ করার খুব শখ, তাই না? এতই যখন লুচ্চামি করে বেড়াবি, তাহলে কেন আমাকে অপেক্ষা করতে বলেছিলি? কেন বলেছিলি আমার মনে তোর জন্য জায়গা রাখতে? কেন বলেছিস বাচ্চা বউ তোকে কখনো একদিন এসে বলবো খুব ভালোবাসি? তার মানে মমি দিশা? ও শিট, দিশার পুরো নাম তো মমি আজম দিশা। এখন কি করি? মেয়েটা তো অনেক রেগে আছে, অনেক কষ্ট পেয়েছে। নিজেকে পুকুরে ঠান্ডা পানিতে চুবাইতে মন চায়। দিশা! তার ঘাড়ে হাত দিয়ে বললাম। সে এখন আমার বিপরীত দিকে ঘুরে আছে। হাত সরা, তোর ওই নোংরা হাত দিয়ে ছুবি না আমায়। কাঁদছিস কেন? আমি কি অন্য কোনো মেয়ের সাথে খারাপ কিছু করেছি? আমি তো তোর সাথেই। লুচ্চা, ওই জায়গায় যদি আমি না থাকতাম, আর তুই তো আমাকে ভেবে ওইসব করিসনি, তুই তো অন্য মেয়েকেই ভেবেছিলি।
ভুল হয়ে গেছে রে, প্লিজ মাফ করে দে। একবারও আমার কথা ভাবলি না, নাচতে নাচতে বিয়ের জন্য রাজি হয়ে গেলি। আমি কি করতাম বল, পরিস্থিতিটাই অমন ক্রিয়েট হয়ে গেছিল। ছাড় বলছি, ছাড়। এতদিন পর কাছে পেলাম, এত সহজে কি আমার বাচ্চা বউটাকে ছেড়ে দিব? এখন আমাকে দিয়ে কি করবি রে লুচ্চা? আমাকে তো ভোগ করেই নিয়েছিস, যা এখন অন্য মেয়েকে খুঁজে নে। দেখছিলাম তো টুনির সাথে ভালোই গা ঘেসে ঘেসে কথা বলছিলি। আরে ধুর, আমার বউটার কাছে কি কোনো মেয়ে লাগবে? তোর যা। ওই লুচ্চা থাম, তোর মুখে কিছুই আটকায় না। আচ্ছা তুই আমাকে চিনলি কি করে? আজও তোমার অপেক্ষায়। এটা আমার ফেসবুক আইডি, তোর সাথে সেই ক্লাস 7 থেকে অ্যাড হয়ে আছি। বাহ, তোর তো ভালোই বুদ্ধি, একেবারে আমায় বোকা বানিয়ে দিয়েছিস। লুচ্চা বরের বউয়ের তো বন্ধু থাকাই লাগবে। আমি লুচ্চা? লুচ্চা না তুই, লুচ্চা। দেখবি এই লুচ্চা কি করতে পারে। কি করবি তুই? খেলবো। কি খেলবি? সেটা তোর চয়েস, বল টেস্ট খেলবো নাকি T20? শয়তান একটা, কোনো কিছুই মুখে বাঁধে না। অতঃপর দুজনে হারিয়ে গেলাম ভালোবাসার সাগরে। গল্পটা কেমন হলো প্লিজ জানাবেন। আর যারা পরবর্তী পার্ট গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের গল্পে। আল্লাহ হাফেজ।